সো কেউ বলুক, আজ আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো আজকের Yes, আমাদের sir. আজকে আমাদের যে ক্লাসটা আমরা করাচ্ছি সেটা অটোক্যাডের আমাদের যারা একদম বিগিনার, যারা প্রথম অটোক্যাড লোড করবে ইয়েতে কম্পিউটারে, তারা তার পরে কি কি সেটিংসগুলো ব্যবহার করবে সেই জিনিসগুলো নিয়ে আমাদের আজকে ফার্স্ট আমাদের এই ক্লাস, যেখানে আমরা দেখব হচ্ছে আমাদের ফার্স্টে অটোক্যাডটা লোড করার পর কি কি সেটিংসগুলো আমাদের মেনটেন করতে হবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আজকে আমরা যে ভার্সনটা নিয়ে আমরা ব্যবহার করছি সেই ভার্সনটা হচ্ছে অটোক্যাড 2013, যেখানে আমরা আচ্ছা হয়তো যারা স্ক্রিন শেয়ারিং করে দেখছিস তারা হয়তো ভিডিওটা ল্যাগ লাগছে আমার, যে এমনি নর্মাল ভিডিওটা এটা নর্মালি ল্যাগ লাগছে, কারণ তোরা তো নেটে দেখছিস, তো এটা এমনি নর্মালি যখন আমাদের চ্যানেলে দেখবি তখন এটা ঠিকই লাগবে দেখতে। তো আমরা 2013 নিয়ে আলোচনা করছি, যেটার ফার্স্টে আমাদেরকে দেখতে হবে কি না, প্রথমেই ধর সাপোজ এরকম একটা উইন্ডো খুলে যাবে, আশা করি তোরা পুরো উইন্ডোটাই দেখতে পাচ্ছিস। তো প্রথমে এরকম একটা উইন্ডো খুলবে, যে উইন্ডোটার মধ্যে আমি এটাকে সাইডে রাখছি, হ্যাঁ, যে উইন্ডোটার মধ্যে আমাদের অটোক্যাড ইনস্টল হওয়ার পর এরকম টাইপের একটা সিম্বল আসছে, জাস্ট হোল্ড অন। অটোক্যাড 2013 লোড হওয়ার পর আমাদের যে মোডটা থাকবে, বাই ডিফল্ট যে মোডটা থাকবে সেটা এরকম টাইপের। তো এই মোডটা আসছে কিসে না, এই মোডটাকে বলা হচ্ছে ড্রাফটিং মোড। এই মোডটাকে বলা হয় ড্রাফটিং মোড। ড্রাফটিং মোড মানে হচ্ছে এখানে সমস্ত ধরনের টুলবারগুলো কিন্তু আলাদা করে থাকছে না, টুলবারগুলো আলাদা করে থাকছে না, এরকম টাইপের একটা মোড থাকবে যেটাকে বলা হয় ড্রাফটিং মোড। এই মোডটা 2013, 2014, 15, 16 মানে যত 2013 থেকে আপার ভার্সনে যাবি তখন এই মোডটা থাকে, এই মোডটাই থাকে, ঠিক আছে, ড্রাফটিং মোড হয়ে থাকে। এটা আমরা কোথায় পাবো, যেরকম আমাদের মোবাইলে সেটিংস অপশান আছে না, মোবাইলে যেরকম সেটিংস অপশান আছে সেই রকম এই ডান দিকে অটোক্যাডের যে উইন্ডোটা আছে তার ডান দিকে নিচটাতে এরকম একটা সেটিং একটা চিহ্ন আছে, ঠিক আছে, যেটাকে বলা হয় ওয়ার্ক স্পেস সুইচিং, যেটাকে বলা হয় ওয়ার্ক স্পেস সুইচিং। তো তোরা কি চিহ্নটা দেখতে পাচ্ছিস? সবাই একটু খেয়াল করিস তো, দেখা যাচ্ছে চিহ্নটা নিচটাতে? আমি যদি মার্ক আউট করি এই জায়গাটাতে আছে, দেখ খেয়াল কর, এই জায়গাটাতে দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে আছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো এইখানে আছে ওয়ার্ক স্পেস সুইচিং। তো এইখানে ফার্স্টে মানে বাই ডিফল্ট ধর সাপোজ 2013 লোড করার পর তুই বাই ডিফল্ট এই ড্রাফটিং মোডটাই তোর অন থাকবে, ঠিক আছে, ড্রাফটিং মোডটাই তোর প্রথমে অন থাকবে। তো আমি আবার বলছি, ড্রাফটিং মোডটা আমাদের 2013, 14, 15, 16 বা যত আপার ভার্সনে আপ টু এখন 2021, 22 চলে এসছে, সবেতেই এই ড্রাফটিং মোডটাই ব্যবহার করা হয়। তো ড্রাফটিং মোডটার অনেক সুবিধাও আছে, আবার অনেক ধরনের অসুবিধাও আছে। যেমন হচ্ছে আমরা যখন একটু হায়ার মানে ইয়েতে যাব, ধর আমরা ডিপ্লোমা পাস করে বেরিয়ে ধর কোনো একটা জায়গায় জব করতে গেলাম, তো সেখানে যারা সিনিয়র দাদারা আছে বা যারা তোদের থেকে হায়ার ইঞ্জিনিয়ার আছে, তারা অলরেডি অনেক দিন আগে পাস আউট করে ওখানে ধর অটোক্যাডের নিয়ে কাজ করছে, সেখান থেকে তোর ড্রয়িংটা তোকে পাঠালো যে তুই করবার জন্য। এবার তুই কি হলো, তুই যদি লেটেস্ট ভার্সানে করে যাস তাহলে ওল্ডার ভার্সানগুলো তখন তোর করতে অসুবিধা হবে। ওরা যখন করবে, ওরা যে ভার্সানে শিখেছে সেই ভার্সানেই ওরা তোকে করে অটোক্যাড ফাইলটা পাঠাবে। তো সেই জন্য মানে আমার যেটা ব্যক্তিগত মত সেটা হচ্ছে একটু লোয়ার ভার্সানে শিখতে হয়। লোয়ার ভার্সানে শিখলে কি হয়, লোয়ার ভার্সানের ইন্টারফেসটা অনেকটা ইজি। যত আপার ভার্সানে যাবি তত হয়তো অনেক ধরনের ফেসিলিটি অনেক ধরনের বেশি হয়ে যাচ্ছে, সুইচিং জিনিসগুলো অনেকটা, এই যে ড্রাফটিং অ্যানাউন্স মোডের সুইচগুলো অনেকটা গেট আপ বেশি হয়ে যাচ্ছে, গ্রাফিক্সিং বেটার হয়ে যাচ্ছে। কিন্তু তার জন্য তোকে দুটো জিনিসও খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তোর ল্যাপটপ বা তোর ডেস্কটপের কনফিগারেশন। কারণ যত আপার ভার্সনে তুই যাবি সেইখানে তোর কনফিগারেশন তোর হাই রাখবে, গ্রাফিক্স কার্ড লাগবে। সেই কারণে একটু মিডিয়াম পিছনের দিকের ভার্সন করার শেখাটাই উচিত, যেখানে তুই কি হবে না, তুই আপার ভার্সনটা সম্বন্ধেও জানলি, লোয়ার ভার্সনটা সম্বন্ধেও জানলি। তো সেটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ
সব থেকে গুরুত্বপূর্ণ যে সফটওয়্যারটা সেটা হচ্ছে অটোক্যাড 2013, যেখানে দুটো সুইচিং মোড আছে। একটা হচ্ছে অটোক্যাড ড্রাফটিং মোডও আছে, আর একটা হচ্ছে অটোক্যাড ক্লাসিক মোডও আছে। অটোক্যাড ক্লাসিক মোডটা কীরকম না, আমরা 2000, তারপরে 2005, 2004, তারপর 2005, তারপর 2007, তারপর 9, তারপর 11, 12, 13, 14 এরকম করে যে কি বলে 13 পর্যন্ত যে অটোক্যাডের ভার্সানগুলো আছে, তো সবগুলোকে অটোক্যাড ক্লাসিক আছে, অটোক্যাড ক্লাসিক আছে আমাদের পুরনো ভার্সানগুলো। আর নতুন ভার্সানটা হচ্ছে অটোক্যাড ড্রাফটিং, ঠিক আছে, নতুন ভার্সানটা। তো একমাত্র এই 2013, এবার কিছু কিছু নতুন কিছু 2014 বা 2012তেও এটা সুইচিং করা যায়, ঠিক আছে, যেখান থেকে আমরা ড্রাফটিং অ্যানাউন্স মোড থেকে আমরা নর্মাল অটোক্যাড ক্লাসিক মোডও আমরা করতে পারি। তো আমরা আজকে ফার্স্টে যেটা দেখাবো, তোদের অটোক্যাড ইনস্টল হয়ে যাওয়ার পর, এটা অটোক্যাড 2013, ওপরটা হয়তো দেখা যাচ্ছে না, যেখানে 2013 লেখা আছে সেই জায়গাটা দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে অটোক্যাড 2013। লোড করার পর এই ধরনের উইন্ডোটা আমাদের ফার্স্টে আসবে। তো ফার্স্টেই তোদেরকে কি করে নিতে হবে, এখানে দেখ, হয়তো মনে হতে পারে যে এটার ইন্টারফেসটা খুবই সোজা, কারণ এখানে আমরা অনেকগুলো কমেন্ট, খুব সুন্দর সুন্দর বড় বড় আইকনগুলো দেখতে পাচ্ছি, তার এটা মনে হবে। কিন্তু আবার এরকমও ঘটনা আছে যে অনেক আইকন এই ভেতরে ঢুকে আছে, এই মেনুগুলোর ভেতরটাতে ঢুকে আছে, সেগুলোকে তোকে বার করতে হবে। প্রপার যদি তুই ওয়ে না জানিস যে কিভাবে বার করবো, সেই একই ধরনের তোকে কিন্তু এই ড্রপ ডাউন মেনুটা সিলেক্ট করে বাকি যে আইকনগুলো আছে সেগুলো তোকে খুঁজতে হবে। তো যখন মনে হচ্ছে যে এটা বিশেষ সোজা, আইকনগুলো বেশ বড় বড় লাগছে, কিন্তু না, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু তুলনামূলকভাবে কঠিন। তো এটা প্রথমে তোকে কী করতে হবে না, সুইচ করে নিতে হবে কিসে না, অটোক্যাড ক্লাসিক মোডে ফার্স্টে অটোক্যাডটা ইনস্টল করার পর। তো আমরা যাব, এখানে ওয়ার্ক স্পেস সুইচিং বলে যে অপশানটা আছে নিচে ডান দিকে দেখ, ওয়ার্ক স্পেস সুইচিংয়ে ক্লিক করব, সেখানে আমাদের অটোক্যাড ক্লাসিক্স বলে এই অপশানটা আসছে, দেখতে পাওয়া যাচ্ছে অটোক্যাড ক্লাসিক্স বলে। কেউ বলুক, দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। তো অটোক্যাড ক্লাসিক, হ্যাঁ, অটোক্যাড ক্লাসিক্স মোডটা আমরা অন করব। ক্লাসিক্স মোডটাতে কি হবে না, আমাদের আইকনগুলো তুলনামূলক আগের থেকে ছোট হয়ে যাবে এবং প্রতিটা মেনু বার আলাদা আলাদা করে সেপারেট করা থাকবে, এবং তুই ইচ্ছা মতন করে সেই মেনু বারগুলো বা টুল বারগুলো, যেখানে যেরকম বলে সেই টুল বারগুলো তুই ব্যবহার করতে পারবি, ঠিক আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে তোর ক্লাসিক মোড সুইচিং। এবার ধর সাপোজ হোয়াটসঅ্যাপে এখন কেউ মেসেজ করিস না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে এখন কেউ মেসেজ করিস না, জাস্ট হোল্ড অন, হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিচ্ছি, জাস্ট হোল্ড অন। হ্যাঁ, তো আমরা যখন ফার্স্টে এখানে আসবো আমাদের অটোক্যাড ক্লাসিক্স মোডে, তখন আমাদের 5টা টুলবার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, 5টা টুলবারকে আমাদের অ্যারে মানে সাজিয়ে নিতে হবে প্রথমে। 5টা টুলবার, কারো মনে আছে 5টা টুলবার? কে কারো কি 5টা টুলবার? So dimension, draw, modify, properties are standard. হ্যাঁ, ডাইমেনশন, ড্র, মডিফাই, প্রপার্টিজ আর স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো আমরা যদি খেয়াল করি তো এরকম সুইচিং করার পর এরকম এলোমেলো, এই পাশে হয়তো একটা জিনিস দেখা যাবে, এ পাশে একটা জিনিস দেখা যাবে, এরকম টাইপের কী বলে মেনু বারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো আমি সবগুলোকে মাঝখানে নিয়ে আসছি। প্রতিটা মেনু বারের টপটা ধরলে, টপ জায়গাটা ধরলে তুই ওটাকে টেনে তুই স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে পারিস, ঠিক আছে, স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে পারিস। তো আমি এখানে স্যার এটা একবার দেখান। যে কোনো একটা মেনু বারের বা টুল বারের, যাই হোক, প্রথমে আমি একটা কনক্লুশন ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে বিভিন্ন বইতে এগুলোকে মেনু বার দিয়ে আছে, আবার বিভিন্ন বইতে এটাকে টুলস বারসও দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা টুলসও বলতে পারি, মেনু বারও বলতে পারি, ঠিক আছে। তো সেটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই যে এক্ষুনি মেনু বার বলা হলো এবার টুলস বার বলছি, আবার কারণ হচ্ছে মেনু বার যেমন এগুলোকেও মেনু বার বলবো, আবার উপর থেকে ড্রপ ডাউন এগুলোকেও মেনু বার বলবো, ঠিক আছে। এগুলোকে আমরা বলবো ড্রপ ডাউন মেনু বার, ঠিক আছে, এগুলোকে বলবো আমরা ড্রপ ডাউন মেনু বার, ঠিক আছে। তো যে কোনো মেনু বারে তুই একদম কর্নারে চলে গেলি, যে সেখানে গিয়ে লেফট ক্লিক করে তুই টেনে নিয়ে এলেই হবে। আচ্ছা, আমি যখন ক্লিক কথাটা বলবো তখন অবভিয়াসলি সবসময় লেফট ক্লিকের কথাটাই বলবো, লেফট
ক্লিকের কথাটা বলবো, আমি যখন ক্লিক কথাটা বলবো তখন লেফট ক্লিকের কথাটা বলবো। আর পার্টিকুলারলি যদি রাইট ক্লিক করতে হয় তাহলে আমি সেটা মেনশন করে দেবো যে এটা রাইট ক্লিক আছে, ঠিক আছে। তো এরকম করে আমি যতগুলো বার আমি নিয়ে আসছি, আমি ডেস্কটপে সবগুলোকে নিয়ে আসছি। তো বাই ডিফল্ট তোরা অটোক্যাড 2013 যেখান থেকেই নে বা পারচেস কর, বা আদার্স আরেকটা ব্যাপার আছে, তো সেটা আমি অনলাইনে বলছি না। তো যেখান থেকেই তুই ইনস্টল কর, তো তোদের মেনুবার থাক কি টুলবার যাই থাক, তোদের স্ট্যান্ডার্ড এই মেনুবার বা টুলবারটা অবশ্যই থাকবে। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মেনুবার বা টুলবার। কী করে জানতে পারবো যে এটা স্ট্যান্ডার্ড মেনুবার বা টুলবার? সেটা হচ্ছে আমাদের অটোক্যাডের এক কোণে যাব, ওই মেনুবারটার এক কোণে যাব, দিয়ে আমি জাস্ট মাউসটাকে রাখবো, কোনো ক্লিক করব না, কিছু অ্যাক্টিভিটি দেখাবো না, জাস্ট পয়েন্টারটাকে নিয়ে গিয়ে একদম কর্নারটাতে নিয়ে যাব। যে কর্নারটাতে নিয়ে গিয়ে আমরা প্রেস করলে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে এক্ষুনি স্ক্রিনের মধ্যে নিয়ে এসেছিলাম সমস্ত মেনু বারগুলোকে, তো সেখানে যাব, সেখানে গিয়ে নর্মালি আমাদের রাখলে সেখানে আমরা দেখতে পাবো যে ওটা স্ট্যান্ডার্ড বলে লেখা আছে। স্ট্যান্ডার্ড কথা দেখতে পাচ্ছিস তোরা? ইয়েস স্যার। যাই হোক, আমার দুটো ডিভাইসে চলছে তো তাই জন্য আমাকে একটু এধার ওধার দেখতে হচ্ছে। যাই হোক, তো স্ট্যান্ডার্ড টুলবারে আমরা ফার্স্টে যাব। স্ট্যান্ডার্ড টুলবারের ওইখানটাতে গিয়ে যদি আমরা রাইট ক্লিক করি, ওখানটাতে গিয়ে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা ড্রপ ডাউন মেনু আসবে, ঠিক আছে। এটাও একটা ড্রপ ডাউন মেনু বলা হয়। তো এখানে আমাদের বিভিন্ন টুল বার বা মেনু বারগুলো সম্বন্ধে লেখা থাকবে। তো যেগুলো যেগুলো তোর প্রয়োজন সেগুলো তোকে এখানে রাইট মারতে হবে, ঠিক আছে। যেগুলো প্রয়োজন সেগুলো রাইট মারতে হবে। তো আমার অলরেডি দেখ রাইট মারাই আছে, ড্র, তারপরে ড্র অর্ডার, তারপরে লেয়ার, তারপর মডিফাই, তারপর প্রপার্টিজ, তারপর স্মুথ মেস। তো যাই হোক, আমার মেনলি 5টা। স্যার হ্যাঁ হ্যাঁ, শুনছি স্যার শুনছি, বল। স্যার এটা কিভাবে আনলে একটু দেখান তো। স্যার এটা কিভাবে আনলে একটু দেখান তো, বুঝতে পারলাম। আমরা যদি যাই স্ট্যান্ডার্ড টুলবারে কেন, যে কোনো টুলবারেরই একদম কর্নারে যাব, দিয়ে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক, হ্যাঁ, আমি যখন রাইট ক্লিক বলবো তখনই রাইট ক্লিক, যখন আমি নর্মাল বলবো ক্লিক তখন হচ্ছে লেফট ক্লিক। ওখানে গিয়ে আমরা রাইট ক্লিক করলাম, আমাদের পুরো মেনুটা চলে এলো। এটা কিন্তু একমাত্র অটোক্যাড ক্লাসিক্স মোডেই হবে, অটোক্যাড ক্লাসিক্স মোডেই হবে। ড্রাফটিং অ্যান্ড অ্যানাউন্স মোড যদি রাখা থাকে তাহলে কিন্তু এটা এরকমভাবে ড্রপডাউন মেনুটা কিন্তু আসবে না। এটা অটোক্যাড ক্লাসিক্স মোডেই কিন্তু একমাত্র আসবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন মেনু বারগুলো অন হয়ে আছে। তো আমি ফার্স্টে মেনু বারগুলো অফ করে দিই বা টুল বারগুলো অফ করে দিই। এখানে প্রতিটা মেনু বার বা টুল বারের বাঁ দিকে যেমন একটা প্লেন বার আছে, যেটা হেডিং বারও বলা হয়, যাই হোক, সেরকম ডান দিকটাতে তুই গেলে দেখতে পাবি এই জায়গাটাতে আমি জানি না তোরা কতটা স্পষ্ট দেখতে পাচ্ছিস, আশা করি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে দেখ, এই জায়গাটাতে একটা ক্রস চিহ্ন আছে, এই জায়গাটাতে, ঠিক আছে। আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি, এই জায়গাটাতে দেখ এটা ক্রস চিহ্ন টাইপের আছে। সেই ক্রস চিহ্নটা টিপে দিলে, সেই ক্রস চিহ্নটা যদি তুই টিপে দিস তাহলে তোর এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। মেনু বারগুলোকে আমি অফ করে দিচ্ছি সবগুলোকে, যাতে আমরা ওই 5টা নিয়ে যাতে কাজ করতে পারি। ওই 5টা আমাদের ফার্স্টে অন রাখবো। খুব মাথা ঠান্ডা করে সমস্ত জিনিসগুলো দেখ, অনেকগুলো সেটিংস আছে। তো ফার্স্টে আমি রাইট ক্লিক করলাম, আমি ফার্স্টে ড্রটা লাগবে, আমার ড্রটা ক্লিক করলাম, ড্র। আচ্ছা, ড্র অর্ডারটা অন হয়ে আছে, ড্র অর্ডারটাকে অফ করে দিই। তাহলে আমি ড্র টুলবারটা নিয়ে এলাম, রাইট ক্লিক করলাম, নিচের দিকে যাব, উপর দিকে যাব, দেখ ডাইমেনশন টুলবারটা আছে, ডাইমেনশন টুলবারটা চলে এলো। আবার রাইট ক্লিক করব, মডিফাই টুলবারটা লাগবে, মডিফাই টুলবারটা আমরা দেখতে পাচ্ছি, মডিফাই টুলবারটাকে অন রাখছি। আর কি লাগছি, 4টা হয়ে গেল। আরেকটা কি, কে বলবে? আরেকটা কার? আরেকটা 4টা হলো, আরেকটা কি? প্রপার্টিজ টুলবারটা দেখলাম, প্রপার্টিজ টুলবারটা আমরা অন করলাম, ব্যাস। এবার আমি যেটা করি, এটাকে একটু সাজিয়ে নিই। এটাকে এরকমভাবে ক্লিক করে নিয়ে যাব এক সাইডে, নিয়ে গেলে আমার এটাকে সাজানো হয়ে যাবে পাশাপাশি, ঠিক আছে। আমরা তো মাঝখানে ড্র করব, তাহলে মাঝখানে আমরা কোনো জিনিস রাখবো না, কোনো মেনু বার রাখবো না। আমি এটাকে নিয়ে গিয়ে এরকমভাবে সাজিয়ে দিলাম, ঠিক আছে। এটা তো কি বলে তোর গুগল মিটের স্ক্রিন শেয়ারিং, এটা কোনো মেনু বার নয়, এটা গুগল মিটের স্ক্রিন শেয়ারিং, এটা ঠিক আছে, এটা মেনু বার নয় কোনো। যাই হোক, তো
ফার্স্টে তাহলে আমাদের মেনু বারগুলো প্রপারলি আমরা সাজিয়ে ফেললাম, ঠিক আছে, যেখানে আমাদের 5টা মেনু বারই মেনলি লাগবে। এবারে হচ্ছে কি একটা প্রপার্টিস একটা লিস্ট আছে, ওটাকেও প্রপার্টিস টুলবার বা মেনু বারই বলা হয়ে থাকে, প্রপার্টিস লিস্ট। মানে ধর সাপোজ ধর তুই এটা কোনো ড্রয়িং করেছিস, সাপোজ ধর তুই এটা লাইন, এই একটা লাইন হয়তো তুই ড্রয়িং করেছিস, আমি এখনও রুলসে আসিনি, এই লাইনটা তুই ড্রয়িং করেছিস, তো এই লাইনটা কত লম্বা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কি ব্যাপার বৃত্তান্ত, তার কালার কি আছে, A to Z প্রপার্টিস, মানে ওই লাইনটার কি গুণগত মান, ঠিক আছে, প্রতিটা জিনিস একটা লিস্ট আকারে যে পাওয়া যায় সেই লিস্টটাও তোকে আনতে হবে। যেরকম এখানে প্রপার্টিস টুলবার বা মেনু বারের একটা জিনিস আছে, এই যে প্রপার্টিস টুলবার বা মেনু বার যেটা তুই অন করেছিস, দেখ তার কর্নারে নিয়ে গেলে দেখা যাবে ওটা কি টুলবার। আমি কর্নারে মাউসটা নিয়ে যাচ্ছি, কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে কেউ বলুক একজন, ছবিটা ক্লিয়ার আছে তো? প্রপার্টিস স্যার ক্লিয়ার আছে, হ্যাঁ, প্রপার্টিজ দেখাচ্ছে। প্রপার্টিজ দেখা যাচ্ছে। এরকমই প্রতিটা টুলবারে তুই একদম কর্নারটাতে নিয়ে গেলেই সেটা দেখা যাবে কি টুলবার। দেখ ডাইমেনশন দেখা যাচ্ছে, ডাইমেনশন আমি সরাচ্ছি পাশেরটাতে, দেখ মডিফাই বলে দেখা যাবে, ওই দেখ মডিফাই দেখা যাচ্ছে, আমি পাশেরটায় সরাচ্ছি, দেখ ওটা ড্র বলে দেখা যাবে, ঠিক আছে। আমাদের এখানে দেখা যাচ্ছে এটা যে কি টুলবার আছে। যাই হোক, এরকম করে আমরা 5টা টুলবার অন করলাম, তো আমাদের আরেকটা মেনু লাগবে, ওই টোটাল লিস্ট টাইপের একটা মেনু, একটা লিস্ট আকারের মেনু যেখানে সমস্ত জিনিসগুলো ডেসক্রাইব করে দেওয়া আছে। তো কি করতে হবে সেইটা আনতে গেলে না, তোকে যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। অবজেক্টকে সিলেক্ট করলি, দিয়ে এরকম টাইপের গ্রিন ইয়েগুলো, সরি ব্লু, তোর ইয়েগুলো আসবে, ব্লু ধর সাপোজ এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট এগুলো আসবে। এখানে গিয়ে তুই রাইট ক্লিক করবি, রাইট ক্লিক করলে নিচে আসবে প্রপার্টিজ বলে যে অপশানটা, এই প্রপার্টিজ অপশানটা অন করে দিলে তোর ওই প্রপার্টিজের একটা লিস্ট চলে আসবে। সেই লিস্টটা কিন্তু তোর প্রয়োজন, এই যে ক্লিক করে দিলি তোর প্রপার্টিজের একটা লিস্ট দেখ এই যে লেফট সাইডে চলে এলো, ঠিক আছে। এটা হচ্ছে এরকমভাবে, এটা তুই মিডিলও রাখতে পারিস, এই যে এরকমভাবে মিডিলও রাখতে পারিস, কিন্তু এটা মিডিলে তো আমরা ড্রয়িং করবো, আমরা সবসময় এটা আমি যেটা ব্যক্তিগতভাবে সাজাই সেটা হচ্ছে আমি এটাকে একদম লেফট সাইডে নিয়ে চলে যাই, একদম লেফট সাইডে বাইরের দিকে পুরো লিস্টটা থাকে। তো এরকম নর্মাল অবস্থায় যে লাইনটা সিলেক্ট হয়ে আছে, এই লাইনটার পুরোপুরি ও ইয়েটা বলবেন লাইনটার কি গুণ। যেমন দেখ এইখানটায় নিচে লেখা আছে লাইনটা হচ্ছে তোর 5000 মানে এটা হচ্ছে মিলিমিটারে, যেহেতু ড্রয়িং করছি 5000 মিলিমিটার। বা ধর সাপোজ এই লাইনটার কালার, তোরা কালারটা দেখতে পাচ্ছিস কি ইয়েলো কালারের হচ্ছে। যাই হোক, এই কালারটা এখানে কি আছে, এখানেও তুই কালার চেঞ্জ করতে পারিস, রেড করে দিতে পারিস কালারটাকে, ঠিক আছে। এখানে কালারটাকে তুই ব্লু করে দিতে পারিস, তোর ইচ্ছে মতন তুই এখানে কালারটাকেও এখানেও তুই চেঞ্জ করতে পারিস। যেরকম তুই প্রপার্টিজের এখানে যেমন উপরের দিকে 3টে জিনিস আছে, 3টে বা 4টে জিনিস আছে, যেমন এখানে তুই কালার চেঞ্জ করতে পারবি। এগুলো আসছি এক একটা মেনু বারের কাজগুলো, এগুলো পরে আসবো আমরা, আজকে আমরা সেটিংসগুলো নিয়ে আলোচনা করছি। এখানে তুই কালার চেঞ্জ করতে পারবি। তারপরেরটাতে হচ্ছে লাইনটা কীরকম টাইপের, নর্মাল লাইন কি ড্যাশ লাইন কি হিডেন লাইন, এরকম টাইপের লাইনের ইয়েটা চেঞ্জ করতে পারবি। তারপরে হচ্ছে লাইনটা কতটা মোটা হবে, কতটা চওড়া হবে, এরকম টাইপের জিনিসগুলো তুই এখানে করতে পারবি এই উপরটাতে। আর এই 3টে তো থাকছে, প্লাস আরও অনেক কিছু তোর ডেসক্রাইব থাকবে এই বাঁ দিকের এই প্রপার্টিস টুলবারটা। তবে সেটা অবশ্যই অবজেক্টটা যদি সিলেক্ট থাকে তবেই। যেমন ওই মেনু বারটা যে আমরা অন করলাম, ওই মেনু বারটা যে আমরা বা ওই লিস্টে পুরো প্রপার্টিস যে লিস্ট আমরা অন করলাম, সেটা কিন্তু এরকম আরেকবার আমি দেখাচ্ছি। কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার পর ওই ব্লুতে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিস অপশানটা মারলেই কিন্তু ওটা অন হয়ে যায়, ঠিক আছে। এরপরে ঘটনাটা হচ্ছে, তাহলে কি ওটা কি অফ হয়ে যাবে যদি আমি কোনো ধরনের এখান থেকে বেরিয়ে যাই কমেন্ট থেকে? না, অফ হবে না। যেমন হচ্ছে অটোক্যাড উইন্ডোর যেটা মেন জিনিস সেটা হচ্ছে নিউট্রাল। যেমন আমরা ধর সাপোজ গাড়ি চালাচ্ছি, আমরা ধর গাড়ি রাস্তা দিয়ে চালাতে কোথাও ধর ব্রেক করা হলো, গাড়িটা দাঁড়ালো, ঠিক আছে। গাড়িটা ধর প্রথমে ছিল ধর ইয়েতে 3 নম্বর কি 4 নম্বর গিয়ারে ছিল, হঠাৎ রাস্তার সামনে দিয়ে কেউ চলে এলো, যে গাড়ি চালায় সেই বলুক তুই যে দাঁড়ালি, তুই কি করলি? দাঁড়ানোর পর কি করলি? গাড়িটা ধর সাপোজ কোথাও গিয়ে দাঁড়ানোর পর কি করলি? তুই তো গিয়ার ফেলে তো গাড়িটা চালাচ্ছিলি, গাড়িটা দাঁড়ানো অবস্থায় কি করতে হলো তোকে? কেউ একজন বলুক যে গাড়ি চালায়। ফার্স্টে ব্রেক করতে হবে, ব্রেক করার পর ক্লাসটা ধরতে হবে। আচ্ছা, ব্রেক করার পর ক্লাসটা ধরবি, কিন্তু তারপরে নিউট্রাল করতে হবে তোকে, ঠিক আছে। এটা নিয়ম নয়, তুই যেটা সৌগত বললি সম্ভবত, ক্লাসটা ধরে ধর সাপোজ তুই 4 নম্বর গিয়ারে যাচ্ছিস, এবার কোথাও ধর ব্রেক করলি দিয়ে দাঁড়ালি, তুই 4 নম্বর গিয়ারে, হ্যাঁ তুই ক্লাস টিপে দাঁড়িয়ে গেলি, কিন্তু ক্লাসটা ছাড়লে কিন্তু 4 নম্বর গিয়ারে গাড়িটা এগাবে না চট করে,
তোর গাড়িটাকে একটু কম গিয়ারে রাখতে হবে। তো যাই হোক, আমাদের নর্মাল নিয়ম হচ্ছে আমরা যখন গাড়িটা থামাবো তখন আমাকে গাড়িটা নিউট্রাল অবস্থায় আসতে হবে, নিউট্রাল। তো অটোক্যাডের নিউট্রাল অপশানটা হচ্ছে কি না, এসকেপ অপশানটা। এসকেপ হচ্ছে কিবোর্ডের লেফট সাইডে উপরের দিকে দেখ, এসকেপ বলে একটা অপশান আছে, এটা হচ্ছে নিউট্রাল, মানে নর্মাল অবস্থায়। যে যেমন দেখ লাইনটা সিলেক্ট হয়ে আছে, এটা আনসিলেক্ট করব, আমি এসকেপ মারবো, আমার দেখ ওটা আনসিলেক্ট হচ্ছে। তো এসকেপ বাটনটা তো আমি যে টিপছি তোরা তো আর দেখতে পাচ্ছিস না, ঠিক আছে, আমি সেটা বলে দিলাম। তো অটোক্যাডের জিনিস হচ্ছে নিউট্রাল অবস্থাটা হচ্ছে তোর এসকেপ। যখনই কোনো কিছু গন্ডগোল হয়ে গেছে কি ভুল সিলেক্ট হয়ে গেছে, অটোমেটিকলি তুই এসকেপ মেরে দিবি, তো নিউট্রালে চলে আসবে। এসকেপ বাটনটা সবসময় ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলছিলাম যে আমাদের বাঁ দিকের যে প্রপার্টিজ মেনু বারটা, এই মেনু বারটা আমরা আনার পর যদি আমি এসকেপ মেরে দিই, ওই মেনু বারটা অটোমেটিকলি ওখানে থেকে যাবে। এবার আমি যে যে অবজেক্টগুলো সিলেক্ট করব সেই অবজেক্টের কি প্রপার্টিজ আছে ও বাঁ দিকে ওটা দেখাবে। তাহলে এটা গেল 6 নাম্বার অপশান, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা অন করব 5টা টুলবার বা মেনু বার, যার মধ্যে প্রপার্টিজ টুলবারও আছে। তারপরে এই প্রপার্টিজের লিস্টটা অন করব। লিস্টটা কীভাবে অন করব না, যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে ব্লু মার্কারে গিয়ে সেখানে রাইট ক্লিক করে নিচের দিকে দেখবো আমরা প্রপার্টিজ বলে একটা অপশান আছে। তাহলে এখানে আমাদের অন হয়ে গেল। আচ্ছা, এইটা করার পর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ফার্স্ট, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে এই যে নিচে একটা আইকন আছে, যে আইকনটার নাম হচ্ছে ডাইনামিক ইনপুট। যে আইকনটার নাম হচ্ছে ডাইনামিক ইনপুট, দেখ নিচের দিকে আমি মাউসটাকে রেখেছি। ডাইনামিক ইনপুট আমি যদি করে মার্কার করে রাখি, এটা রেড কালার করছি সুবিধা হবে। এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে আছে দেখ ডাইনামিক ইনপুট বলে একটা অপশান। এই জায়গাটাতে নিচের এই জায়গাটাতে আছে দেখ ডাইনামিক ইনপুট বলে একটা অপশান। আমি আসছি এখানটাতে, দেখ দেখা যাচ্ছে কি ডাইনামিক ইনপুট, দেখ এক মিনিট, দেখ অপশানটা ওঠা আসছে ডাইনামিক ইনপুট। শর্টকাটটা কি লেখা আছে কেউ বলুক, তাহলে বুঝবো। দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ। তো এই ডাইনামিক ইনপুট এই যে ইয়েটা আছে, অপশানটা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাইনামিক ইনপুট যে অপশানটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবার ধর ল্যাপটপ হাই গ্রাফিক্সের ল্যাপটপ নাও হতে পারে, হাই প্রসেসরের ল্যাপটপ নাও হতে পারে, ঠিক আছে। এখানে একটা গ্রাফিক্সের কেস আছে। কিরকম না, ডাইনামিক ইনপুট মেথডে ওই অপশানটাতে গেলে, এটা অ্যাকচুয়ালি মোড, এগুলোকে মোড বলা হয়। এই মোডগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, আমরা আজকে সেটিংসগুলো নিয়ে আলোচনা করছি। তো এই মোডের মধ্যে ফার্স্টে ওই সেটিংসটাতে গিয়ে রাইট ক্লিক যদি তুই করিস, এখানে একটা সেটিংস বলে একটা অপশান আছে, সেটিংস বলে অপশান আছে একটা, সেটিংস। তো এই সেটিংস অপশানটাতে গিয়ে, এই সেটিংস অপশানটাতে গিয়ে যে ফার্স্টের যেটা আছে না, এনেবল ডাইমেনশন ইনপুট ওয়্যার পসিবল, এই যে অপশানটা আছে, এটা কিন্তু গ্রাফিক্সিং অপশান। তো যাদের ধর একটু কমজোরি ল্যাপটপ আছে, ধর গ্রাফিক্স কার্ডে নেই, বা ল্যাপটপে মেনলি ইউজ করছিস একটু কম লোয়ার ভার্সন, একটু পুরোনো দিনের ল্যাপটপ, তো তারা কিন্তু অবশ্যই এই অপশানটাকে অফ করে রাখবি। এই অপশানটাকে অফ করে রাখবি। এই অপশানটাকে অন করা যদি থাকে, তাহলে কিন্তু তোদের মাউসটা কিন্তু ইয়েতে 2013-তে কিন্তু একটু ল্যাগ হবে, 2013-তে কিন্তু একটু ল্যাগ হবে, টানতে পারবে না। এটা যখনই অফ করে দিবি তখন এটা সম্ভবত এটা একদম ঠিকভাবে স্মুথভাবেই চলবে। এটা কিন্তু একটা গ্রাফিক্সিং অপশানটা কিন্তু এখানে তোদেরকে কোথাও আমি এটা দেখাতে পারবো না যেটা গ্রাফিক্স রিলেটেড। এটা আমি নিজের ব্যক্তিগতভাবে বলছি। যারা ধর অটোক্যাডটা লোড করার পর হয়তো মাউসটা দেখছিস একটু ল্যাগ হয়ে যাচ্ছে, নর্মালি স্মুথ যাচ্ছে না, তো তাদের ক্ষেত্রে বলি এই অপশানটা কিন্তু তাদেরকে অফ রাখতে হবে, ঠিক আছে। তো আমারটা সম্ভবত সবগুলোতে আমি অফ করেই রেখেছি সব ল্যাপটপে, তো এটাতে হবে না, কারণ এটাতে i5ও আছে আবার গ্রাফিক্সও আছে। আশা করি ল্যাগ হবে না, তাও দেখে নিচ্ছি। না, ল্যাগ হচ্ছে না সেরকম। তোরা ল্যাগ দেখতে পাচ্ছিস, কারণ তোরা তো গুগল মিটে দেখছিস না, তোরা ল্যাগ দেখতে পাবি। আচ্ছা, যাই হোক, তো এই প্রথমে ওই অপশানটা তো ওদেরকে অফ করে রাখতে হবে। তো এটা অফ করে রাখলে বিরাট কোনো মেজর প্রবলেম হবে কি না, বিরাট কোনো মেজর প্রবলেম হবে না। প্রবলেম একটা জায়গায় হবে বলতে, ওই যখন আমরা 3D শিখবো, সেই 3Dতে একটা জায়গায় 3Dর একটা হ্যাচটাকে যখন কাটিং করব, 3D ধর কোনো একটা জিনিস তুই এটা 3D একটা বানিয়েছিস, সেটাতে হ্যাচ বানিয়েছিস। হ্যাচ মানে সেটা পরে জানবি, বিগিনার্সদের ক্ষেত্রে ওটা নয়। সেটা হচ্ছে হ্যাচটাকে মানে ভরাট টাইপের আর কি, কোনো একটা করেছিস, এবার সেই মালটাকে যখন কাটবি তখন কিন্তু ওই জায়গাটাতে ল্যাগ হবে এই অপশানটা যদি অফ থাকে।
তো সেটা মেজর কোনো ব্যাপার নয়। তো আমাদের এই অপশানটাকে আমরা সবাইকে আমি এটা করছি, ওই অপশানটা কিন্তু অফ রাখবি। আচ্ছা, এবার আমি আসি ডাইনামিক ইনপুট মেথড, এই অপশানটা অন কেন রাখতে হবে, অপশানটা এবার আসছি। ওটা গেল সেটিংসের মধ্যে গিয়ে ওই অপশানটাকে অফ রাখতে হবে। এবার হচ্ছে আমি ডাইনামিক মোডটা কেন অন থাকবে। সাপোজ তোরা একটা লাইন ড্র করছিস, ছটা সফটওয়্যার একসাথে চলছে, আমার ল্যাপটপও হ্যাং হচ্ছে। বলছি যে জিনিসটা বলার বলছি। আচ্ছা, এই সেদিনকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা ক্লাস নিয়েছিলাম। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের এরকম এক্স এক্স অ্যাক্সিস আর ওয়াই ওয়াই অ্যাক্সিস। তো এই সেন্টার থেকে এই দিকেরটাকে কি বলা হয়, এই দিকেরটাকে কি বলা হয়, সেন্টার থেকে এই দিকেরটাতে, ডান দিকেরটাতে, এই যে যেখানে আমরা মাউসটা নড়ানড়ি করছে এখানটাতে কি বলে, প্লাস বলা হয়, প্লাস কিসে, কার প্লাস, এক্স এক্স। আচ্ছা, প্লাস ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমি সেই যে তোদেরকে বলেছিলাম আর আলফার কেসটা, তো আর আলফার কেসটা যেটা বলেছিলাম সেটাতে আমরা কি ধরেছিলাম, কোনটাকে 0 ডিগ্রি ধরেছিলাম, 0 ডিগ্রি ধরেছিলাম আমাদের এই কোঅর্ডিনেটের এই যে প্লাস এক্সের এই লাইনটাকে 0 ডিগ্রি ধরেছিলাম। ঠিক আছে, তো তুই ওইখানে যেমন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে তুই 0 ডিগ্রি হয়তো কোনো জায়গায় এরকম জায়গায়ও হতে পারে, সেই অনুযায়ী আলফাটা তুই বার করতে পারিস। কিন্তু অটোক্যাড কিন্তু 0 ডিগ্রি জানে এটাকে, অটোক্যাড কিন্তু 0 ডিগ্রি জানে এটাকেই তো 0 ডিগ্রি জানে অটোক্যাড। ঠিক আছে, এবার ধর সাপোজ তুই একটা কোনো লাইন ড্র করবি, ধর লাইনটা এরকম একটা অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, এরকম একটা অ্যাঙ্গেলে আছে, ধর সাপোজ তোর অ্যাঙ্গেলটা জানা আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার তোর লাইনের লেন্থটাও জানা আছে সামথিং। তো তুই যদি ওই যে অপশানটা ডাইনামিক ইনপুট অপশানটা অন না রাখিস, তাহলে ধর সাপোজ তুই একটা লাইন কমেন্ট নেওয়ার পর তুই ধর কোনো একটা বিন্দু থেকে ক্লিক করে তুই একটা কোনো জায়গায় যাচ্ছিস একটা লাইন ড্র করতে, তোকে কিন্তু অটোক্যাড দেখাবে না যে তুই কোন দিকে যাচ্ছিস, কোন ডাইরেকশনে যাচ্ছিস, তোর কত লেন্থ, কি করছিস তুই, সেটা কিন্তু দেখাবে না, তোকে কোনো দেখাবেও না। যখনই দেখাবে না তখনই তুই কিন্তু একটা অন্ধকারের মধ্যে আছিস। তো তোকে কি রাখতে হবে, দেখ এখন প্লাস যে চিহ্নটা আমি দেখতে পাচ্ছি, দেখ স্ক্রিনের মধ্যে তোরা প্লাস যে চিহ্নটা দেখতে পাচ্ছিস তার কিন্তু ডান দিকে বাঁ দিকে কোনো ধরনের অপশান নেই যে আমি কোন দিকে যাচ্ছি, কত লেন্থ আমি ড্র করলাম, এখন তো ড্র করিনি, কোন দিকে যাচ্ছি আমি, কি ব্যাপার, এটা কিন্তু কোথাও দেওয়া নেই। যখনই তুই ওই ডাইনামিক ইনপুট অপশানটা অন করে দিবি, এবারে তুই দেখ প্লাসের পাশে দেখ একটা তোর কী বলে কাউন্ট হয়ে যাচ্ছে একটা নাম্বার, যেমন আমি দেখতে পাচ্ছি 1710 বলে একটা নাম্বার ওখানে আমরা দেখতে পাচ্ছি, দিয়ে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, তারপর আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। কে বলবে কত অ্যাঙ্গেল দেখা যাচ্ছে? 45 ডিগ্রি। এবার দেখ মাউসটাকে দেখ আমি সরিয়ে দিচ্ছি, দেখ ওই অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, লেন্থটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কি অটোক্যাড। হ্যাঁ, আরেকবার বল, আমি শুনতে পেলাম না। কে কি বলছিলে আরেকবার বলিস, একটু শুনতে পেলাম না। আচ্ছা, যাই হোক, তো এই যে আমাদের অটোক্যাড যে আমাদের দেখাচ্ছে, ঠিক আছে, আমাদের সাজেশনটা দেখাচ্ছে যে আমরা কত মিটার মানে কত আমাদের লেন্থ আমরা ড্র করছি, বা কোন দিকে আমরা যাচ্ছি, কোন ডাইরেকশনে যাচ্ছি, এইটার জন্য আমাদের কিন্তু এই ডাইনামিক ইনপুট মেথডটা আমাদের অন রাখতেই হবে। ঠিক আছে, বা মোডটা আমাদের অন রাখতে হবে, যার শর্টকাট হচ্ছে F12। তার মানে F12 তোরা ডাইরেক্ট ল্যাপটপে বা কি বলে কিবোর্ডে F12 মারলেই হবে না। যেগুলো ফাংশনাল কিবোর্ড আছে সেগুলোতে দেখবি নিচের দিকে কন্ট্রোলের পাশে FN বলে একটা কি আছে, মানে ফান কি, ওই ফানের সঙ্গে কিন্তু F12কে মারতে হবে, তবেই কিন্তু এই অপশানটা কাজ করবে ফাংশনাল কিবোর্ড ক্ষেত্রে। আর নর্মাল যদি কিবোর্ড হয় তাহলে নর্মাল কিবোর্ডের ক্ষেত্রে F12 বলেই হবে। এবার তোরা কি করে বুঝবি যে কোনটা ফাংশনাল কিবোর্ড আর কোনটা নর্মাল কিবোর্ড? আমার নর্মাল ইয়েতে বলি যে সমস্ত ল্যাপটপেরই আজকে যে কিবোর্ডটা ব্যবহার করা হয় সেটা ফাংশনাল কিবোর্ড। তাহলে আমাদেরকে ওই কন্ট্রোলের পাশে যে FN যে অপশানটা আছে সেটা টিপে আমরা F12টা মারবো। কারণ কি, আমাদের এই কিবোর্ডগুলোতে ফাংশনাল কিবোর্ডকে ওই F1 F2 F3 এরকম করে উপরে যে লেয়ারটা আছে ওখানে প্রতিটা সুইচের দুটো করে কাজ আছে।
একটা হচ্ছে ফাংশন দিয়ে কাজ আছে, একটা নর্মাল দিয়ে কাজ আছে, ঠিক আছে। তো F12-এ যখন আমরা কোনো ধরনের ফাংশনকে ইউজ করব তখন আমরা ফাংশনাল কি ব্যবহার করব, আর না হলে ওটা যদি নর্মাল হয় তাহলে হয়তো দেখবি কারোর ল্যাপটপে দেখবি ওটা ব্রাইটনেস আছে, কারোর ল্যাপটপে দেখবি ওটা ভলিউম আপ অ্যান্ড ডাউন আছে, ওইগুলো হবে, ঠিক আছে, ওইগুলো হবে ল্যাপটপ রিলেটেড জিনিসগুলো হবে, কোনো সফটওয়্যার রিলেটেড জিনিস হবে না। সফটওয়্যার রিলেটেড শর্টকাট যখনই তুই আসবি ফাংশনাল কিবোর্ডে তখন তোকে কন্ট্রোলের পাশে যে ফাংশন কিবোর্ডটা আছে সেটার সঙ্গে তোকে ওটা টিপতে হবে। তো এখানে ফাংশন বলে তো লেখা নেই, এখানে লেখা আছে FN। তো এটা হচ্ছে ফাংশনাল কিবোর্ডের সঙ্গে তোকে শর্টকাটগুলো মারতে হবে। এরকম পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ধরনের মোডগুলো আমরা পাবো, সেখানেও প্রতিটার আলাদা আলাদা শর্টকাট আছে, সেগুলো আমরা পাবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে অপশানটা গেল, সেই অপশানটা হচ্ছে কি না তোর ডাইনামিক ইনপুট। তো যাই হোক, আমি একটা অ্যাঙ্গেল আঁকছি, অ্যাঙ্গেল ড্র করছি, যে আমরা ড্রয়িংয়ের ব্যাপারটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো, আমরা এখন শুধু সেটিংসগুলো নিয়ে আলোচনা করছি। তো আমি সাপোজ একটা লেন্থ নেব, 1500 লেন্থ নিলাম, 1500 অ্যাঙ্গেল একটা দিলাম, অ্যাঙ্গেলটা হচ্ছে 60 দিয়ে এন্টার মারলাম, আমার 1500 লেন্থের একটা অ্যাঙ্গেল হলো, ঠিক আছে। এটা আমাদের একটা অ্যাঙ্গেল, ধর সাপোজ এই লাইনটা আমরা ড্র করলাম। তো প্রথমেই আমি তোদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের আরেকটা ক্লাস থাকবে যেটা হচ্ছে MB সেটআপ বলে একটা ক্লাস, যেখানে আমরা কি করব না পেজটাকে কিভাবে সেটআপ করা হয় সেই জিনিসটা আমরা দেখবো সেখানে, ঠিক আছে। তো এখন আমাদের যেটা ফার্স্টেই করতে হবে সেটা হচ্ছে ধর তোরা কোনো একটা ড্রয়িং একটা ব্ল্যাঙ্ক পেজে ঢুকলি, তোরা কি করে বুঝবি যে আমরা যে ড্রয়িং করব, হয়তো দেখলি কোনো একটা ফার্স্ট ইয়ারের কোনো একটা বইয়ে দেখলি হয়তো কোনো একটা ড্রয়িং আছে যার হাইট আছে সাপোজ 10, জাস্ট ইমাজিন। এইটা সব থেকে মানে অটোক্যাড যে নতুন করে না সে ফার্স্টেই এই জিনিসটা করে। ধর আমি তাকে বললাম যে তুই একটা 1200-র একটা লাইন ড্র কর, সে 1200 এন্টার মারলো, অনেক বড় লাইনটা হয়ে গেল। কি 1200 এন্টার মারলো, এই ছোট্ট লাইনটা হলো, সে বুঝতে পারছে না স্যার ছোট হয়ে গেল কি বড় হয়ে গেল। তো সেইখানের যে অপশানটা আছে সেই অপশানটা তোকে একটু ফার্স্টেই বুঝে নিতে হবে, সেটা হচ্ছে জুম অপশান। তো জুম অপশান প্রিলিমিনারি অনেকগুলো জায়গা দিয়ে করা যায়, অনেক জায়গা দিয়ে করা যায় জুম অপশান। তো একটু তোরা সবাই একটু নোট ডাউন করে নিস এই জিনিসটা। তো ফার্স্ট হচ্ছে ডাইনামিক ইনপুট মেথড সেটিং করার পর জুম অপশানটা সম্বন্ধে তোদেরকে জানতে হবে, জুম। তো অটোক্যাডের ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি জুম ইন আর জুম আউটের অপশানটা হচ্ছে কি না মাউস দিয়ে, জুম ইন আর জুম আউটটা মাউসে স্ক্রল আপ করলে তোর জুম হবে, স্ক্রল ডাউন করলে জুম ইন হবে, জুম আউট জুম ইন এরকম টাইপের হবে, বড় হয়ে যাবে তারপর ছোট হয়ে যাবে, জুম ইন জুম আউট হয়ে যাবে, ঠিক আছে। তোর স্ক্রল আপ আর স্ক্রল ডাউন করলে এটা হলো ফার্স্ট অপশান, এটা গেল ফার্স্ট অপশান। এবার দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করতে হবে না, আমি মাউসটা যে জায়গাটাতে রাখবো। আচ্ছা কেউ একজন বলুক, ভয়েস শোনা যাচ্ছে তো ঠিকঠাক? ভিডিওটা বাদ দে, ভিডিওটা ল্যাগ আসবে, ভিডিওটা ইয়ে করতে পারবি না, ঠিক আছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো হ্যাঁ শোনা যাচ্ছে। তো সেকেন্ড যে অপশানটা তোদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে মাউসটার কারসারটা যে জায়গাটাতে থাকবে, তুই যখন জুম অপশানটা টিপবি সেইখানটাতেই কিন্তু জুম হবে। ধর সাপোজ তুই এরকম একটা যুক্ত চিহ্ন ড্র করেছিস, এরকম ধর সাপোজ ছোট হয়ে আছে, এবার তুই মাউসের কারসারটা ধর আমি এই যে আমার অ্যাডটার কাছে আছে ওইখানে আমি জুম করব, কিন্তু জুমটা হবে কিন্তু ওই জায়গাটায়, মানে তোর মাউসটার কারসারটা যেখানে আছে ওখানে জুম হবে বা ওখান থেকে জুম আউট হবে। তোর লাগবে যে অবজেক্টটা সেখানে তোই কিন্তু কারসারটা অবশ্যই থাকতে হবে তোর, এটা কিন্তু ফার্স্ট খেয়াল করে, কেননা অনেকেই জুম আউট জুম ইনটা যখন করতে যায় তখন হয়তো অন্য জায়গায় মাউসটাকে নিয়ে চলে যায়, দিয়ে জুম আউটটা করে নেয়, ওই জায়গাটা জুম হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমার লাগবে হচ্ছে এই যুক্ত চিহ্ন জুম, এবার তোর মাউসটা আছে ধর সাপোজ এই অ্যাডে এই ধর এই কর্নারটাতে, এবার তুই জুম করে দিলি ওইখানটা জুম হয়ে গেল, যে জায়গাটাতে তোর মাউসটা থাকবে সেই জায়গাটা জুম হলো, ঠিক আছে। তোর যেখানে তোর অবজেক্টটা আছে সেখানে তোর জুম করার যদি প্রয়োজন হয় সেই অবজেক্টটার কাছাকাছি তোর মাউসটাকে রাখতে হবে, তবেই কিন্তু তুই স্ক্রল যখন করবি তখন কিন্তু তোর জুম আউট জুম ইন হবে। তো যে সেটিংসগুলো নিয়ে আমরা আলোচনা করছি এগুলো আমরা কেন আলোচনা করছি না, আমরা পাস করে বেরিয়ে যাওয়ার পর এমন একটা মানে যে ফিল্ডে যাব যেখানে চাকরি পাওয়াটা খুবই একটা টাফ ব্যাপার। আচ্ছা তাও যদি কোনো রকমভাবে পেলি তো তাদের মধ্যে যে কম্পিটিশানটা আছে সেটাও কিন্তু খুব টাফ। তো খুব সহজে খুব তাড়াতাড়ি তোকে কিভাবে এই জিনিসগুলো ক্যাপচার করতে হবে, ধর অটোক্যাডের ড্রয়িং দিয়েছে পাশাপাশি 4-5 জন বসেছিস, একটা কম্পিউটার টেস্ট হচ্ছে, ঠিক আছে। তোর যদি এই প্রপার ধারণাগুলো না থাকে যে জুম আউট জুম ইন কীভাবে হচ্ছে, যত তোর হাতের স্পিড বাড়বে তত তোর মানে কি বলবো তোর দক্ষতাটাও বাড়বে সেই অনুযায়ী, ঠিক আছে।
তো সেখানে তোকে খেয়াল করতে হবে কি না, জুম আউট জুম ইনের গল্পটা হচ্ছে তো যেখানে কারসারটা থাকবে সেখানেই কিন্তু জুমটা হবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই ফার্স্টেই ভুল করে, মানে ফার্স্টে ভুল নয়, মানে জানার নেই যেহেতু, সেহেতু এই গন্ডগোলটা হয়। আচ্ছা, তো সাপোজ এরকম একটা পেজ আছে যে পেজটাতে অনেক কিছু ড্রয়িং আছে, অনেক ড্রয়িং, সাপোজ প্রচুর ড্রয়িং আছে, তুই জুম আউট জুম ইন করছিস, তুই পাচ্ছিস না ড্রয়িংটা খুঁজে, সাপোজ, ভালো করে বলছিস, খেয়াল কর, পেজটা হয়তো কোনো কারণে লক হয়ে গেছে, কোনো কারণে লক হয়েছে। পেজ লক কিভাবে হয় সেটা আমরা পরে দেখাবো, আমাদের অন্য ক্লাসে যখন আমরা ডেসক্রাইবে যাব তখন দেখাবো। তোর পেজটা লক হয়ে গেছে, তুই জুম ইন জুম আউট করছিস আর আসছে না, কিন্তু তুই নর্মালি জানিস যে তোর গোটা উইন্ডোটাতে অনেক ড্রয়িং আছে, তুই কি করবি? তোকে একটা অপশান আছে, এসকেপ মারা অবস্থাতে তোকে জেড টিপতে হবে, জেড। আচ্ছা, ফার্স্টেই বলে দিই যে ডাইনামিক ইনপুট কিন্তু ওই ইয়েটা অন থাকবে, হ্যাঁ, ডাইনামিক ইনপুটটা অন না থাকলে এই যে দেখ সাপোজ তুই জেড মারলি, তো জেড দিয়ে কম্পিউটার তোকে বোঝাতে চাইছে ওই যে দেখ ব্লু কালারের ওটাতে কি লেখা আছে, কে বলবে কি লেখা আছে ওটাতে? দেখে কি লেখা আছে? স্যার জেড আছে আর জুম লেখা আছে। জুম লেখা আছে। ওই যে তুই যদি ডাইনামিক ইনপুট যদি অপশনটা না অন থাকে তাহলে তোর কিন্তু ওই যুক্ত চিহ্নর পাশে এই যে তুমি কি জুম টিপতে চাইছো, এইটা কিন্তু কম্পিউটার তোকে বলবে না। আমি যদি দেখ ওটা যদি অফ করে দিই, ওই যে ডাইনামিক ইনপুট যেটা একটু আগেই বললাম, ওটা যদি অফ করে দিই, এবার যদি আমি জেড টিপি, তাহলে দেখ ওখানে কিন্তু আমার কারসারের পাশে নেই, তখন নিচটাতে দেখাবে। নিচটাতে কোথায় না, অটোক্যাটের ওটা একটা কমেন্ট বক্স বলা হয় ওটাকে, সেইখানে দেখাবে। আবার কি যার যার কমেন্ট বক্স অফ থাকবে তার আবার ওখানেও দেখাবে না। তো আমরা সবসময় চেষ্টা করব কি না, আমাদের ওই ডাইনামিক ইনপুট ওইটাকে অন রাখার, ঠিক আছে। যেখানে হ্যাঁ, যাই হোক, আমি যেটা বলছিলাম, তো তোর যখন সাপোজ ধর অনেকগুলো ড্রয়িং আছে তোর একটা ড্রয়িং ফাইলেই, তুই ভাবছিস যে আমি জুম ইন জুম আউট হচ্ছে না কেন, মাউস কাজ করছে না কেন, ঠিক আছে, তখন তোর যে অপশানটা আছে সেই অপশানটা আমি এক্ষুনি বলছি কি না, জেড টিপে দিলেই ফার্স্টে যে অপশানটা আসবে সেটার নাম হচ্ছে জুম। এটাই নর্মালি জুমের কমান্ড। তো জুমটার ক্লিক করলি নাহলে এন্টার মেরে দিলি, কেননা যেখানে ব্লুটা হয়ে আছে সেটাই তোর বাই ডিফল্ট কমেন্ট। ওখানে তুই সাপোজ এন্টার মেরে দিলি, এন্টার মারার পর ওর একটা সাব কমেন্ট আছে, সাব কমেন্টগুলো দেখ নিচে লেখা আছে, নিচে দেখ কমেন্ট বক্সটাতে, এখানে দেখ এটা কমেন্টের যে উইন্ডোটা, এখানে দেখ নিচে অনেকগুলো লেখা আছে। দেখ ফার্স্টে জুমের পাশে লেখা আছে, কি লেখা আছে, কে পড়বে, কেউ একজন পড়ুক। জুমের পাশে কি লেখা আছে? অল লেখা আছে। তারপরে অল সেন্টার। আচ্ছা, হ্যাঁ, তো Center. ওই যে অল অপশনটা যখনই তুই জুম টিপে ক্লিক করে দিবি, এবার তুই ফিরে চলে আয় উইন্ডোতে, তোর উইন্ডোটা এমন একটা জায়গায় জুম হয়ে যাবে যেখানে তোর উইন্ডোর মধ্যে যত ড্রয়িং আছে সব ড্রয়িংগুলো একটা তোর মানে উইন্ডোতে তুই দেখতে পেয়ে যাবি, ঠিক আছে। এবার তোর যে ড্রয়িংটা মনে হচ্ছে যে ওহো আমি তো এই ড্রয়িংটা নিয়ে কাজ করছিলাম, সেই জায়গায় মাউসটাকে নিয়ে গিয়ে জুম করবি, তো জুম হয়ে যাবে, ঠিক আছে। আমি যেমন আমার লাইফে একটাই ডিজাইনের ফাইল করেছি, দেখাবো আমাদের ক্লাস শেষের পর, আজকে ক্লাস শেষের পর দেখাবো, সেখানে আমাদের সমস্ত ধরনের ডিজাইনগুলোকে আছে। তো একটা আমার এরকম ফাইল আছে, আমি ধর বিল্ডিং প্ল্যান বানাই, সমস্ত বিল্ডিংয়ের প্ল্যানগুলো ওখানে আছে, ঠিক আছে। একটা আমার ফাইল আছে যেখানে আমি ধর সিভিলদের ড্রয়িংগুলো বানাই, সেখানে আমাদের মানে স্টুডেন্টদের ড্রয়িংগুলো আছে। একটা আছে সব মেকানিক্যাল, সেখানে ড্রয়িংগুলো আছে। তো একটাই ফাইল বানাবো, আমাকে আলাদা আলাদা করে ড্রয়িং ফাইল বানানোর দরকার নেই, আমরা একটাই ফাইল বানাবো, সেখান থেকে আমরা পাবো। তো এটা গেল একটা জুমের একটা মেন অপশান, যেখানে আমরা কি করব না, জুমটা আমরা জানবো যে কিভাবে আমরা জুম ইন জুম আউট করব। যদি আমাদের জুম অপশানটা যদি গায়েবও হয়ে যায় বা যদি কাজ না করে তাহলে আমরা কিভাবে আসবো। এটা গেল একটা হচ্ছে তোর মাউস দিয়ে, একটা কমেন্ট দিয়ে, ঠিক আছে। আরেকটা আছে কি না, এখানে ওপরের দিকে এই যে স্ট্যান্ডার্ড টুলবারের প্রতিটা কমেন্ট নিয়ে তো আমরা আলোচনা করবোই পরে। এখানে একটা জুম রিয়েল টাইম বলে এই যে অপশানগুলো আছে, এই যে এখানেও কিন্তু জুম করা যায়, ঠিক আছে। তো এই জুমটা কিন্তু সময় সাপেক্ষ মানে তুলনামূলকভাবে মাউসে জুম করবি কি জেড টিপে জুমের কেসটা যাবি, এটা যেমন খুব কুইকলি, এটা এই কমেন্টটা ব্যবহার করলে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লিক কমেন্ট আর কি, এটা কমেন্টটা ব্যবহার করলে তো একটু সময় সাপেক্ষ। দেখ এটাকে ডান দিক থেকে বাঁ দিক টানলে এরকম জুম হবে, জুম আউট হবে, দেখ ডান দিক থেকে বাঁ দিকে হলে জুম আউট হবে, বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে জুম ইন হবে, ঠিক আছে। তো এটা তুলনামূলক সময় সাপেক্ষ, তোর বেশি ওয়ার্কলোডও পড়ছে, তো এই কমেন্টটা অতটা এইখান থেকে আমরা ব্যবহার করি না। এটাও কিন্তু অ্যাকচুয়ালি জুমের হচ্ছে বাটন, এটা হচ্ছে বাটন। প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে তোর মাউসে, তারপরে হচ্ছে তোর কমেন্টে, আর এটা হচ্ছে বাটনে। তো এটার বাটনটা কিন্তু কোনো ইয়ে নয়, মানে অতটা গুরুত্বপূর্ণ নয়। বাদবাকি সবগুলোতেই বাটনটাই গুরুত্বপূর্ণ, কমেন্টটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পার্টিকুলারলি জুমের ক্ষেত্রে কিন্তু বাটনটা অতটা ইম্পর্টেন্ট না। তুই কমেন্ট ব্যবহার কর বা মাউস ব্যবহার কর, তাড়াতাড়ি তোর কাজ হবে।
তো এটা গেল একটা সেটিংস যেখানে আমরা কি না জুম আউট জুম ইনের ব্যাপারটা আমরা খুব ইয়ে করবো। তো ফার্স্টেই আমি তোদেরকে যেটা ধরি, যেটার জন্য আমরা জুম আউট জুম ইনটা করছি, তোর ফার্স্টেই তুই একটা কোনো ড্রয়িং করতে ঢুকলি, সেখানে দেখলি একটা কোনো ডাইমেনশন দেওয়া আছে 500, ঠিক আছে। এবার তুই ভাবলি যে আমি তো ড্র টুলবারে গেলাম, আমি লাইন কমেন্টটা নিলাম, লাইন দিয়ে অ্যাকচুয়ালি ড্রয়িং করা হয়, দিয়ে আমি ফার্স্ট একটা লাইন ড্র করলাম, লাইনটা আমি টাইপ করলাম 500 মেরে এন্টার মারলাম, দিয়ে আমার দেখা যাচ্ছে 500, এই তো 500, কত সুন্দর 500-র একটা লাইন দেখা যাচ্ছে। আমি যদি লাইনটা সিলেক্ট করি, আমি এই প্রপার্টিজ টুলবারে দেখতে পারবো লাইনটার লেন্থ হচ্ছে 500, দেখতে পাচ্ছিস তোরা বাঁ দিকে দেখা যাচ্ছে লাইনটার লেন্থ 500 বলে দেখা যাচ্ছে। তো হ্যাঁ স্যার। তার হ্যাঁ স্যার। অ্যাঙ্গেলটা কি দেখা যাচ্ছে, কে বলবে অ্যাঙ্গেলটা কত দেখা যাচ্ছে? 143 143 স্যার। হ্যাঁ ঠিক আছে, 143। যাই হোক। 143 হ্যাঁ তার মানে এটা নিশ্চয়ই এই পাশ থেকে 143 হয়েছে, যাই হোক এরকম টাইপের। এবার হয়তো কারো হয়তো এখানে তোর একটা লাইন লাগবে, ধর সাপোজ 15 লাইন লাগবে, হ্যাঁ 15 একটা লাইন, তুই 15 মেরে এন্টার মেরে এসকেপ মেরে বেরিয়ে গেছি। এবার তুই বললি স্যার দেখা যাচ্ছে না 15 লাইন, আমার কি কাজ করছে না, না কাজ করেনি নয়, হয়েছে। তুই উইন্ডোটাকে জুম ইন জুম আউট করে দেখ, চেক কর, দেখ উইন্ডোটাকে জুম ইন করে দেখ, তোর 15 লাইনটা আছে, দেখ এটা সিলেক্ট কর, দেখ এটা 15 আছে, দেখ দেখতে পাচ্ছিস 15 আশা করি, ঠিক আছে। তো ওখানে ফার্স্টেই ভয় পাওয়ার কিছু নেই, তোকে প্রথমেই না অটোক্যাড উইন্ডোতে ঢুকেই ফার্স্ট যেটা কাজ, যেটা আমরা নর্মালি করি, প্রথমে ঢুকেই না একটা লাইন আমরা টেনে নিই, ওই ডাইনামিক ইনপুট মেথডটা অন করে, অ্যান্ড লাইন একটা, যেমন এই যে আমি এটা এইখান থেকে আমি একটা লাইন টানলাম, এই লাইন টেনে নিলাম, আমি এখানে এই ডান দিকে আমি দেখে নিতে পারলাম যে ও হো এটা তো 1300, তাহলে আমার যদি 5000 লাগে তাহলে নিশ্চয়ই আরও বড় হবে, আর যদি আমার 10-5 লাগে তাহলে ছোট হবে। এই তো একটা সিম্পল জিনিস। আমি ফার্স্টেই আমি একটা লাইন টেনে দেখে নেবো যে লাইনটা কত দেখাচ্ছে আমার, ডাইনামিক ইনপুট মেথডটা অন করে। এই যে যেমন দেখ এটা দেখাচ্ছে 1301, আশা করি দেখতে পাচ্ছিস তোরা 1301 দেখাচ্ছে। তো এখানেই ফার্স্টে আমরা দেখে নেবো যে কি দেখাচ্ছে, দিয়ে আমরা তারপরে ওখানে যাব। তো এটা গেল আমাদের প্রথম ক্লাস। তো তোরা সবাই বল প্রথম ক্লাসে ঢুকে তাহলে আমরা ফার্স্টে ঢুকলাম, দিয়ে আমরা সেট করলাম তোর অটোক্যাড ক্লাসিক্স মোড সেট করার পর আমরা 5টা মেনু বার সেট করলাম, ড্র, ডাইমেনশন, মডিফাই, প্রপার্টিজ, স্ট্যান্ডার্ডটা তো বাই ডিফল্ট থাকবে, এই 5টা সেট করলাম। তারপর একটা ড্রপ ডাউন মেনু করলাম, ড্রপ ডাউন মেনুটা আমরা সেট করলাম কি, যে কোনো একটা অবজেক্টকে এঁকে রাইট ক্লিক করে নিচে প্রপার্টিজ টুলবারে গিয়ে আমরা ওই মেনুটাকে নিয়ে চলে এলাম। তারপর আমরা কি করলাম না, আমাদের ডাইনামিক ইনপুট মেথডটা অন রাখলাম, মোডটা ডাইনামিক ইনপুট মোডটা, আবার কি ডাইনামিক ইনপুট মোডের মধ্যে যে সেটিংস অপশানটা আছে সেখানে কিন্তু আমাদের এই যে সেটিংস যে অপশানটা আছে সেখানে কিন্তু আমরা এই অপশানটা এনেবেল ডাইমেনশন ইনপুট হোয়ার পসিবল, এটা কিন্তু আমরা অফ রাখলাম গ্রাফিক্সিংয়ের জন্য, এটাকে আমরা অফ রেখে দিলাম। এটা অফ রাখার পর আমরা এ টু জেড ড্রয়িং বানালাম, এটা ওটা সেটা এরকম করে আমরা একটা ড্রয়িং বানালাম, যাই হোক আমরা জানি না, সেই হতো আমরা এরকম ড্রয়িং বানালাম। এবার আমরা কি হবে না, আমাদের আর ইচ্ছা করছে না ড্রয়িং করতে, আমরা বেরিয়ে যাব, এটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ কেস। তো বেরিয়ে যাব আমরা, তাহলে আমাদেরকে ওই ফাইলটা সেভ করতে হবে, ওই ফাইলটা আমাদেরকে ফার্স্টে সেভ করতে হবে। তো এই সেভের জায়গায় একটা সব থেকে বড় জিনিস কি না, অটোক্যাড ফাইল সেভের বিষয়টা তোকে মাথায় রাখতে হবে। দেখ এখন তোরা প্রিলিমিনারি, এখন তোদের অটোক্যাড ফাইল তোর জুনিয়রও ব্যবহার করবে না, তোর সিনিয়রও ব্যবহার করবে না, কিন্তু ভবিষ্যতে যখন তোরা কোনো একটা ড্রয়িং বানাবি সেক্ষেত্রে কিন্তু তোর যে ড্রয়িংটা যেটা তুই প্রেজেন্টেশন দিবি বা কোনো একটা ধর প্রজেক্ট দিলি, কেউ মেশিন ড্রয়িং দিল, কেউ ইলেকট্রিক্যাল সার্কিটের ড্রয়িং দিল, সিএসটি যারা আছে কম্পিউটার সায়েন্সে তারা হয়তো কম্পিউটার সায়েন্সের কোনো একটা ওয়েবেল ডিজাইনের একটা ইয়ে দিল, ঠিক আছে, মেকানিক্যালের যারা আছে তারা মেশিন ড্রয়িংয়ের কিছু একটা দিল। তো এই প্রজেক্টটা করে তোরা তোদের বসকে দিলি বা তোদের জুনিয়রকে দিলি, তো তোরা সেই ড্রয়িংটাকে তো সেভ করতে হবে, তবেই না সে মানে যাকে তুই দিবি সে ওপেন করতে পারবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, ধর সাপোজ তোরা এই যে কলেজের যে পরীক্ষা দিচ্ছিস, সেই পরীক্ষাটা ধর তোদের কাউন্সিলে কোনো স্যাররা দেখছে, তো কিভাবে দেখছিস, অনলাইনে কিভাবে তুই পাঠাচ্ছিস, তুই ফার্স্টে লিখছিস পরীক্ষার খাতাতে একটা কাগজে লিখে নিলি, দিয়ে সেটাকে পিডিএফে স্ক্যান করে তো সেভ করলি, কিসে সেভ করলি, পিডিএফ ফরম্যাটে। এই ফরম্যাট ড্রয়িংয়ের এই ফরম্যাটে সেভ করাটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কীরকম না, তোকে আগে ফার্স্টে বুঝে নিতে হবে যে তুই যাকে ড্রয়িংটা পাঠাবি
সে অটোক্যাডের কোন ভার্সন ইউজ করছে। এইটার জন্যই আজকে আমরা যে প্রথমেই বললাম না যে 21-22, হয়তো অনেকেরই ধারণা যে অটোক্যাড স্যার করাচ্ছে 21-22 কেন করাচ্ছে না, বা একদম লেটেস্ট সেটা কেন করাচ্ছে না। তো প্রথম কথা বলি, 21-22 যখন তুই করবি, তুই সেই যখন করে প্রজেক্টটা নিচের ইঞ্জিনিয়ারকে দিবি, কারণ নিচের ইঞ্জিনিয়ারকে তুই যখন দিবি বা হায়ার ইঞ্জিনিয়ারকে দিবি, সে অটোক্যাড 21-22 শিখেনি, তাদের সময় তো অটোক্যাড 21-22 ছিল না, তারা লোয়ার ভার্সনই শিখে এসছে। তো সেইখানে ধর কোনো একটা লাইন ড্র করেছিস বা তুই একটা এমন কেরামতি ঢুকিয়ে দিয়েছিস তার ল্যাপটপে কাজ করছে না, কি তার ডেস্কটপে কাজ করছে না, তোকেই ছুটে যেতে হবে। তো সেই কারণে এটা প্রচলন হয়ে এসছে আমরা একটু লোয়ার ভার্সনে করি, সেই কারণে আমরা 13তে করছি, যাতে সব ধরনের কাজগুলোই আমরা জানা যায়। আমরা 2019-20 ওই পাসটাও জানবো, অ্যানাউন্সটা, ড্রাফটিং অ্যানাউন্সের মোডটা, আর হচ্ছে অটোক্যাড ক্লাসিক্স মোডটা। এরপরে কি আছে না, তুই যখন কাউকে ফাইলটা পাঠাবি, এটা কিন্তু সবার ফার্স্টেই তোকে মনে রাখতে হবে, অটোক্যাড ফাইল যদি আমি পাঠাই, যে ড্রয়িংটা সে অন করে সেও এডিট করতে যেন পারে, ফাইলটা অরিজিনাল ফাইলটা যদি পাঠাই, তাহলে তোকে তার ভার্সনটা সম্বন্ধে জানতে হবে। যদি সে তোর থেকে লোয়ার ভার্সন ব্যবহার করে, তাহলে তোকে এখানে লোয়ার ভার্সনে ফাইলটা সেভ করতে হবে। আর যদি তোর থেকে কেউ আপার ভার্সনে কাজ করে, তাহলে তোকে অত মাথায় নেওয়ার দরকার নেই, তুই নর্মাল সেভ করে বেরিয়ে যাবি। কারণ হচ্ছে তোর 2013 যে ফাইলটা, সে 2013 ফাইলটা 2014 চলবে, 15 চলবে, 16 চলবে, আপার যত ভার্সন আছে সবগুলোতে চলবে। কিন্তু 2013 যে ফাইলটা, সেটা কিন্তু 2004-এ, 2000-এ বা 2007-এ কিন্তু চলবে না। সেটা সেভটা তোকে ভালো করে জানতে হবে। তো কোথায় করা হয় ভালো করে দেখ, খেয়াল কর সবাই একটু। ফাইলে যাব, ফাইল অপশানে গিয়ে নর্মাল জিনিস, এটা সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে যাব। সাপোজ ধর তো আমি ডেস্কটপে সেভ করব, তো এখানে ফাইলটার নাম দেবো, ফাইলটার নাম ধর সাপোজ আমি দিলাম, আজকে হচ্ছে তোর ফাইলটার নাম দিলাম টেকনোকেয়ার দিলাম। ডেস্কটপে আমরা সেভ করছি ফাইলটা। এই যে নিচে যে আছে ফাইল অফ টাইপস, ঠিক আছে, ফাইলস অফ টাইপস কেন দিয়েছে ভাই জানি না, আমার এটা কোনো স্পেলিংয়ের মনে হয় না আমার কোনো, ফাইলস অফ টাইপস, ঠিক আছে, টাইপস অফ ফাইল হওয়ার কথা, যাই হোক। তো এইখানে তুই কি করবি না, 2013 তোর বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। তো তোর যদি ধারণা এটাই থাকে যে তোর যে বস আছে বা তুই যাকে পাঠাচ্ছিস সফট কপিটা, সে 14 ব্যবহার করছে, কি 16 ব্যবহার করছে, কি 21 ব্যবহার করছে, তাহলে তুই নির্ঝঞ্ঝাট সেভ করে বেরিয়ে চলে যা, তুই নির্ঝঞ্ঝাট সেভ করে তুই বেরিয়ে চলে যা। আর যদি তোর মনে হয় যে না, আমি যাকে ড্রয়িংটা পাঠাবো সে তো 2007 ব্যবহার করছে, কি 2000 ব্যবহার করছে, তখন তোকে কি করতে হবে, এই নিচে টাইপসটাকে নিচের দিকে চেঞ্জ করে দিতে হবে। এখানে 2013 লোয়ার যতগুলো অটোক্যাডের ভার্সন আছে, সব ভার্সনগুলো এখানে মোটামুটি দেওয়া আছে, নিচের 4-5টা ভার্সন পর্যন্ত। তো কি না, ড্রয়িং ফাইলেই কিন্তু সেভ করব, ডিএফটি ফাইলে কিন্তু দেব না, ড্রয়িং ফাইলে সেভ করব, ডিএফটি ফাইলে দেবো না। ডিএফটি ফাইলটা কিনা একটু আলাদা টাইপের, ঠিক আছে, ওটা হচ্ছে তোদের কি বলবো, ওটা মানে ওই ফাইলটা তোদের এই জন্য নয়, ঠিক আছে, তোদের এটার জন্য নয়, ওটা হচ্ছে যারা ধর প্লটিং করে ওই ধর ইয়েতে, তাদের জন্যই ওটা প্লটিং, মানে অটোক্যাডের যে প্রিন্ট হয়, সেই প্রিন্টারটার নাম হচ্ছে প্লটার। অটোক্যাডের যে তোর ড্রয়িংগুলো আছে, সেটা তো কোনো একটা জায়গা দিয়ে প্রিন্ট আউট বেরায়, তার নাম হচ্ছে প্লটার। তো প্লটার নিয়ে যারা কাজ করে তাদের জন্য ওই ডিএক্সএফ যে ফাইলটা, তো এটা ভেবে লাভ নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ভার্সনগুলো। তো তোরা কে বলবে ড্রয়িংয়ের কটা ভার্সন এখানে তোরা দেখতে পাচ্ছিস, পরপর কটা ভার্সন দেখা যাচ্ছে, ড্রয়িংয়ের কটা ভার্সন দেখা যাচ্ছে, নিচেরগুলো হ্যাঁ যাই হোক, কি 2013 নিচ থেকে পড়তো, কি আছে, কি ভার্সন দেখা যাচ্ছে, 2010, 7, 4, 2000। হ্যাঁ 10, 4, 7, 2000। তো এখানে তুই যাকে ড্রয়িংটা পাঠাচ্ছিস, সেটা যদি তোর থেকে আপার ভার্সন ব্যবহার করে তো ওকে, যদি লোয়ার ভার্সন ব্যবহার করে তাহলে তোকে এরকমভাবে সেভ করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা সেভের অপশান। তো আমি ফার্স্টেই কেন সেভটা দেখিয়ে দিলাম, সেভটা সবার লাস্টে দেখানো উচিত না। প্রথম দিন তুই যখন অটোক্যাডে কাজ করবি, তোর হয়তো বিরাট সবগুলো নিয়ে তো কাজ করবি না, যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো করার পর তুই ফাইলটাকে সেভ বানাবি। সেভ করার জন্য আগে আমি সেভের অপশানটা দেখিয়ে দিলাম। তো এখানে ধর সাপোজ আমি 2010-এ সেভ করবো, তো 10টা সিলেক্ট করলাম, টেকনোকেয়ার ড্রয়িং, সেভ মেরে দিলাম, দিয়ে আমি কেটে এটা ধর সাপোজ এটাকে ক্রস করে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। আবার ধর ডেস্কটপে গিয়ে আমি ওই ফাইলটা খুলবো, দিতে আমার ফাইলটা ওখানে খোলা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো আমি ওটা দেখাচ্ছি না, কারণ আমার এখানে আমাকে আবার এগুলোকে অফ করতে হবে, এটা যদি আমি কেটে দিই, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের একটা কি না, ফাইল সেভের অপশান।
তো এখান থেকে আমরা কি করব না ফাইলটা সেভ করে নিতে পারবো। তো এই অপশানগুলো গেল। আচ্ছা, এবার আমি আসছি কি, যেটা হচ্ছে তোরা 5টা এরকম টুলবার আনার পর দেখবি এই টুলবারগুলো এরকম ছোট আছে, দেখাচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ, শুনছি শুনছি শুনছি। স্যার এই যে ফাইলস অফ টাইপে আমার তো এখানে শুধু ড্রয়িং স্ট্যান্ডার্ড ডিএক্সএফ এইগুলো আসছে, মানে ভার্সনগুলো তো আসছে না। তুই কত ভার্সন ব্যবহার করছিস বল? ওই তো 2013 যেটা অর্পণ দিয়েছিল। কি কি আসছে? তো স্যার ফাইলস অফ টাইপে ড্রয়িং, তারপরে স্ট্যান্ডার্ড ডিএক্সএফ এরকম আসছে, আর ড্রয়িং টেমপ্লেট। স্ক্রল আপ স্ক্রল ডাউন কর, দেখ না আছে, নিশ্চয়ই আছে। মানে এই তিনটে না না স্যার, ওই 4টে অপশন আছে। আচ্ছা, তো এটা স্ক্রিনশট করে আমাকে পাঠাস তো দেখবো। ঠিক আছে, ওই অপশনগুলো থাকবে, অবভিয়াসলি থাকবে। ঠিক ঠিক আছে, আছে। তাহলে তোর কোনো একটা সেটিংসে কোনো কিছু অফ করা আছে, আমাকে একটা স্ক্রিনশট করে পাঠা। শুভঙ্কর বলছিস নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা আমাকে অপশানগুলো করে পাঠাস। আচ্ছা, যাই হোক, কি বলছিলাম যেন, হ্যাঁ এবার দেখ কিছু কিছু যাদের গ্রাফিক। হ্যাঁ বল বল বল, শুনছি, বল। স্যার ওই প্রপার্টিজ টুলবারটা যখন আসছে তখন এই ডাইমেনশন টুলবারে ঢেকে যাচ্ছে। ডাইমেনশন টুলবারটা ঢেকে যাচ্ছে। এইটা এইটা তুই দেখ প্রপার্টিজের এই হ্যাঁ, সাইড, স্যার। এই সাইডটাকে এরকম ভাবে বাড়ানো যায় তো, এই তো এরকম ভাবে সাইডটাকে এরকম ভাবে বাড়ানো যায় তো, বাড়ানো কমানো যায়। দেখ এটাকে বাড়ানো কমানো যায়। এটা সাইড একদম তুই প্রপার্টিজ টুলবারটা সাইডটা নেই, মানে এই যে তোর এরকম হয়ে যাচ্ছে, এই যে এই এই যে ঢেকে যাচ্ছে, এই এরকম তো, এরকম ঢেকে যাচ্ছে তো। ঠিক আছে, তুই এটাকে একদম কর্নারে নিয়ে চলে যা, একদম কর্নারে ঠেসিয়ে দে, দেখ ওটা কর্নারে চলে যাবে। হলো অভিজিৎ? দেখ, আচ্ছা যাই হোক। আচ্ছা, অনেকের অটোক্যাড লোড করার পর এই আইকনগুলো কিন্তু প্রচুর ছোট ছোট থাকে। এই যে দেখ আইকনগুলো দেখ এখন খুব ছোট ছোট লাগছে, অনেকগুলো দেখতেই পাওয়া যাচ্ছে না, এটা অনেক ছোট হয়ে গেছে। তো কি করব, আইকনগুলোকে লার্জ করব কি করে? দেখ নর্মাল অবস্থায় আসবো, মানে আমার এসকেপ মারলাম। হ্যাঁ বল বল। হচ্ছে না স্যার। তুই এই তো দেখ না, আমি যেরকম আনছি বক্সটাকে এরকম ফার্স্টে মিডিলে নিয়ে আয়, এরকম মিডিলটাতে নিয়ে আয়, আর এই আইকনগুলোকে সাইডে রাখ, দিয়ে তুই এই বক্সটাকে ক্লিক করে নিয়ে গিয়ে একদম সাইডে ঢোকা, একদম সাইডে ঢোকা। তুই এরকম আগে ছেড়ে দিলে কিন্তু হবে না। এই যে দেখ আমি এটা যেমন আগে ছেড়ে দিচ্ছি, দেখ আগে ছেড়ে দিলে হবে না, কিন্তু আগে ছেড়ে দিলে ওটা কিন্তু ওর উপরেই চলে আসবে। এটাকে তুই একদম সেন্টে নিয়ে গিয়ে ঢোকা, দেখ একদম ঢুকে যাবে। তোর ক্লিকে গন্ডগোল হচ্ছে কোথাও, ঠিক আছে। দেখ। আচ্ছা যাই হোক, এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, অনেকে অটোক্যাড লোড করার পর এই যে আইকনগুলোর যে মেন আছে না, এই আইকনগুলো দেখ খুব ছোট ছোট লাগছে। তো এটাকে বড় কিভাবে করা যায়? এসকেপ অবস্থায় আসবো, এসকেপ অবস্থায় মারার পর রাইট ক্লিক মারবো আমাদের ব্ল্যাক স্ক্রিনের যে কোনো একটা জায়গায়, রাইট ক্লিক মারবো। রাইট ক্লিক মারে ওখানে নিচের দিকে একটা অপশান বলে আছে, অপশান বলে একটা অপশান আছে, অপশান বলে একটা অপশান আছে, দিয়ে এটা খুললাম। এখানে কিন্তু আমাদের অনেক ধরনের সেটিংস হয়, তো আমরা এই সেটিংসগুলো কিন্তু খুব ভালোভাবে আমি তোদেরকে বলছি, ভালোভাবে খেয়াল কর এটার জন্য। তো প্রথমে আমাদের কি আছে না, ফাইল আছে, তারপর হ্যাঁ এটা কিভাবে এলো সেটা কিভাবে আমরা একটু বলুন। হ্যাঁ, নর্মাল এসকেপ অবস্থায় আছি, এসকেপ অবস্থায় আছি আমি, ডেস্কটপের স্ক্রিনের উপরে রাইট ক্লিক মারলাম, নিচে অপশানস বলে একটা অপশান আছে, অপশানস বলে একটা অপশান। এই অপশানস বলে যে অপশানটা আছে, এটাতে অনেকগুলো দেখ, উপরে আছে ফাইল, তারপরে ডিসপ্লে, তারপরে ওপেন অ্যান্ড সেভ, তারপরে প্লটটা হচ্ছে তোর ইয়ের কি বলে প্রিন্টারের কেস, তারপর সিস্টেম, পারফরমেন্স, ড্রাফটিং, 3D মডেলিং, সিলেকশন, প্রোফাইল, অনলাইন, এরকম টাইপের অনেকগুলো অপশান আছে। তো ফার্স্টে যেগুলো মানে লেস ইম্পর্টেন্ট, মানে একবার ফার্স্টে জেনে নিলেই হবে, সেটা
তোকে একটু বুঝতে হবে। ধর সাপোজ তুই একটা কোনো কম্পিউটারে কাজ করছিস, তার একটা প্রিন্টার লোড আছে। কেউ জানিস প্রিন্টারের কি নাম হয়? কোনো প্রিন্টারের নাম জানা আছে নাকি? কোনো প্রিন্টারের নাম জানা আছে কারো? স্যার এক্সেল প্রিন্টার। আচ্ছা ঠিক আছে, আমার কাছে অত দামি তো নেই এপসনের। আমি কি বলে এইচপির 1020+ বলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার আছে অফিসে। তো এখানে আমি কি করলাম না, প্লটে অপশানে গেলাম। ধর সাপোজ আমার ম্যাক্সিমাম সময় আমি ওখানেই প্রিন্ট করব। তো এখানে দেখ ইউজ দ্য ডিফল্ট আউটপুট ডিভাইস। ডিফল্ট আউটপুট ডিভাইসে তুই ওখানে সেভ করে রাখলি। এখানে অনেকগুলো প্রিন্টারের অপশান আছে, তুই ওখানে সেভ করে রাখলি যে তোর নর্মালি ধর কোনো, যেমন আমার দেখ এইচপি লেজার জেট 1020 বলে, যে আমি নর্মালি যখন প্রিন্ট দেবো আমার ওইটাতে প্রিন্ট হবে। এবার ওখানে গিয়ে তুই প্রিন্টারটাকে চেঞ্জ করতে পারবি নর্মাল অন্য যে কোনো সফটওয়্যারের মতনই অটোক্যাড। যেরকম ধর কেউ যদি এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ধর আগে শিখে এসছিস, সেখানে প্রিন্ট অপশান শিখে এসছিস, ওই একই জিনিস, শুধু ওখানে ছিল প্রিন্ট অপশান, এখানে হচ্ছে প্লট অপশান। অটোক্যাডের প্রিন্টটাকে বলা হয় প্লট অপশান, ঠিক আছে? তো এখানে তুই ফার্স্টেই আমি যেটা বলে দিই, যেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেটা হচ্ছে কি বলে প্রিন্টার অপশানটাকে এখানে তুই সিলেক্ট করে রেখে দিতে পারিস। এটা গেল 1 নম্বর জিনিস, যেটা অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা 2 নম্বর জিনিস আরেকটা ইয়ে আছে, এই যে সেভ অ্যাজ। এই যে আমি একটু আগে দেখালাম না, সেভ অ্যাজ ড্রয়িং। ধর তুই এমন একটা কোম্পানিতে গেছিস, যে কোম্পানিতে গিয়ে তুই একটা ল্যাপটপ ব্যবহার করে তুই সেখানে 2013-তে ড্রয়িং করছিস, তোর যারা সিনিয়র আছে বা যে তোদেরকে ড্রয়িংগুলো পাঠাচ্ছে তার 2007-এর কেস, কি 2007-10 ইউজ করছে, ঠিক আছে? তখন তুই কি করছিস, ওই প্রতিবারে সেভ অ্যাজে গিয়ে তোর ভার্সনটাকে চেঞ্জ করা ঝামেলা, ঠিক আছে? তখন তুই কি করলি না, তুই একদম বাই ডিফল্ট করে এখানে এই যে সেভ অপশানটাতে তুই নর্মালি একটা সিলেক্ট করে রাখলি, যে আমি যখনই ড্রয়িং করে সেভ করব তখন আমার 2007-এ সেভ হবে কি 2010-এ সেভ হবে। এখানে তুই সেভ অপশানটাকে সিলেক্ট করে রেখে দিতে পারিস। সেটা গেল একটা জিনিস, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। প্রথমে এই জিনিসগুলো দেখিয়ে দিলাম, এবার আমি আসছি ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেটা নিয়ে আমি একটু আগেই বলছিলাম, যে বাঁদিকের যে কলমে বাঁদিকের যে মেনু বারগুলো আছে তার আইকনগুলো বড় ছোট হয়ে গেছে। আইকনগুলো একটু বড় করতে হবে। সেটা কি জন্য কি আছে না, বড় করার অপশান হচ্ছে এখানে দেখ, অপশান একটা আছে ইউজ লার্জ বাটনস ফর টুলবার, ঠিক আছে? আমি যদি এটা মার্ক আউট করি, এই জায়গাটাতে দেখ অপশানটা আছে ইউজ লার্জ বাটন ফর টুলবার বলে, দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যাচ্ছে? আচ্ছা হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এটা দেখ রাইট মারা নেই, এটা দেখ রাইট মারা নেই, ওটাকে আমি রাইট মারলাম, এটাকে রাইট মারলাম, রাইট মারা ছিল না, রাইট মারলাম, অ্যাপ্লাই মারলাম। খেয়াল করিস, হ্যাঁ বাঁ দিকের আইকনগুলো খেয়াল করিস, অ্যাপ্লাই মারার সাথে সাথে অ্যাপ্লাই এই ক্লিক করলাম, দেখ বাঁ দিকের আইকনগুলো দেখ বড় হয়ে গেল। বাঁ দিকের আইকনগুলো, এই আইকনগুলো দেখ বড় হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা একটা কেস, এটা একটা কেস, ঠিক আছে? এইটা একটা কেস, আমাদের আইকনগুলো কিন্তু বড় ছোট কিভাবে করব। তো যারা ধর কোনো জায়গায় হয়তো ডিস্টার্ব হচ্ছে নেট, স্যার স্যার হ্যাঁ বল, শুনছি। স্যার বলছে আপনি বড় হবে না করতে হবে, তো আমার তো হলো না স্যার, আমি তো করলাম। না 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 না, এটা হচ্ছে তোর গ্রাফিক্স অনুযায়ী হয়। প্রথমে আমি বলে দিই, সবারই যে ছোট থাকবে তার কোনো মানে নেই, অনেকের এমনি নর্মাল বড়ও থাকতে পারে। এটা হচ্ছে তোর ল্যাপটপের যে গ্রাফিক্স, তোর ল্যাপটপের গ্রাফিক্স মানে একটা রেজলিউশন আছে। ধর 1020x720 বা 16:9 যে রেশিও অনুযায়ী একটা গ্রাফিক্স আছে, তোর গ্রাফিক্সটা অনুযায়ী কিন্তু এই আইকনগুলো বড় ছোট আছে, ঠিক আছে? এবার তোর যদি সেখানে দেখছিস যে তোর হাই গ্রাফিক্স, ঠিক আছে, সেখানে তোর আইকনগুলো নর্মাল অবস্থায় অনেক ছোট আছে, তখন তুই বাড়িয়ে নে। আবার তোর মনে হচ্ছে যে নর্মাল অবস্থায় বাড়ানো আছে, তুই ছোটো করবি, তাহলে ওটা অফ করে দে অপশানটা, একই জিনিস। ওখানে দেখে নিতে হবে সেটিংসটা তোর ড্রয়িং করার আগে, যে তোর কীটা প্রয়োজন আছে, তোর কীরকম আইকনগুলো থাকলে তোর সুবিধা হবে। তো এটা গেল একটা অপশান। আচ্ছা এবার একটা অপশান আছে কি না, আমাদের এই যে কারসারটা দেখতে পাচ্ছিস, এই যে কারসারটা, এই কারসারটায় কি কি আছে বল দেখি, কীরকম দেখতে পাচ্ছিস? এই যে কারসারটা যেটা মুভ করছে, এটা কি কি দেখতে পাচ্ছিস? কারসারে কি কি দেখতে পাচ্ছিস, কি কি লাইন আছে? কেউ একজন বলুক দেখি, কারসারে কি কি দেখতে পাচ্ছিস, কি লাইনটা কি রকম লাগে? চিহ্ন মতো লাইন, একটা যোগ, হ্যাঁ যোগ চিহ্নর মতন লাইন আছে, আবার মাঝখানকে সেন্টার করে একটা স্কোয়ার বক্সও আছে, এরকম টাইপেরই আমি কারসারের লাইনটা আছে। তো এই কারসারটাকে তুই ছোট বড় করতে পারিস, ওখানে অপশানে গিয়েই অপশানে গেলাম, ওই একদম ওই অপশানটাতেই থাকবো আমরা, ডিসপ্লে অপশানে। এখানে দেখ কারসার সাইজ সবসময় 5 রাখবো, চেষ্টা করি 5ই রাখার জন্য। এটাকে তুই ধর সাপোজ একটু বাড়িয়ে দিলি, ধর 25-30 করে দিলি, অ্যাপ্লাই মেরে দিলি, ওকে মারলি, এই দেখ কারসারের সাইজটা দেখ, যুক্ত চিহ্নের সাইজটা কত বড় হয়ে গেল, ঠিক আছে? এটা চেষ্টা করি 5 থেকে 10-এর মধ্যেই রাখার জন্য, ঠিক আছে?
দেখ যে কার্সারের যে সাইজটা যুক্ত চিহ্নটা সেটা কত বড় হয়ে গেল, কোথায় চলে যাচ্ছে কার্সারটা বারবার, কতগুলো সফটওয়্যার টানতে পারছে না। তো এটা হচ্ছে তোর কার্সারের যে সাইজটা, সেই সাইজটা কি বলে এরকমভাবে বড় ছোট করা যায়। যার এখানে ধর নেটে কোনো ডিস্টার্ব হচ্ছে সে অনলাইনে গিয়ে দেখে নিস কোনো একটা জায়গা, ঠিক আছে। তাহলে অপশানে গেলাম, আমি কার্সারের সাইজটা আমি 5ই রাখবো। তো এটা একটা অপশান গেল, হ্যাঁ 5 আমরা করিয়ে 5 অপশানটা রাখলাম। এই যে কার্সার সাইজ বলে আছে এখানে আমরা 5 অপশান রাখলাম, অ্যাপ্লাই মেরে দিলাম, হয়ে গেল। আচ্ছা এবার নেক্সট, আচ্ছা এবার আমি আসছি কার্সারের বাইরের যে চৌকো বক্সটা আছে, ঠিক আছে, অ্যাপারচার সাইজ, ওটা হচ্ছে অ্যাপারচার। ওই যে অ্যাপারচারের সাইজটাই যে এখানেও তুই কম বড় করতে পারিস, তো এরকম চেষ্টা করবি 33%-এর কাছাকাছি রাখা। খুব বড় হয়ে গেলে বিচ্ছিরি লাগবে, খুব ছোট হয়ে গেলেও আবার দেখা যাবে না। 33-40%-এর কাছাকাছি রাখার চেষ্টা করবি, এই অপশানটা। এবারে সেট দেখা যাবে না। হ্যাঁ বুঝতে পারলাম না, বল সেটা কি হবে আমি বলুন তো, অপশন দিয়ে তবে কিসে ওই যে উপরে ড্রাফটিং বলে একটা অপশন আছে উপরে, প্রথমে ডিসপ্লেতে আছে না, তারপর লাস্টের দিকে দেখ ড্রাফটিং বলে একটা অপশন আছে। এখানে দেখ আমি কার্সারের সাইজটা ছোট করে দিলাম, ওই মানে বাইরের যে চৌকো বক্সটা অ্যাপ্লাই করলাম, ওকে মারলাম। দেখ সরি এটা আসবে না এখানে, এটা এই অপশান আসবে না, আমার গ্রাফিক্সের প্রবলেম আছে। ওটা 3D ইয়েতে সিলেকশন দিয়েই আসবে, এইটা থেকে প্যারাবক্স সাইজটাই ছোট হবে। আমার ওটা আসবে না কারণ আমার ওটা প্রবলেম আছে, গ্রাফিক্স প্রবলেম আছে, ঠিক আছে। ওটা ওই প্যারাবক্স সাইজ থেকেই আসবে আমার, তোদের হবে কি না জানি না। আমি বলে দিলাম দুটো অপশানই, রাইট ক্লিক গেলি, অপশানসে গেলি, ঠিক আছে। ওই চৌকোর যে বাইরের যে বক্সটা আছে, চৌকোর যে বাইরের বক্সটা, চৌকো বক্সটা, সেই বক্সটা হয় প্যারাবক্স সাইজে আসবে, ঠিক আছে। প্যারাবক্স সাইজে যেটা হচ্ছে সিলেকশানে আছে, অ্যাপ্লাই মারলি ওটাতে বাড়াতে কমাতে পারবি। আর না হলে ড্রাফটিংয়ের মধ্যে এই যে অ্যাপারচার যে সাইজটা আছে সেই সাইজটা 40%-এর মধ্যে রাখবি। এটা মানে দুটো কম্বিনেশন আর কি, এখানে গিয়ে অ্যাপ্লাই করে রাখবি, তবে ওই বক্সটা কিন্তু বড় হিসাবেই থাকবে। আচ্ছা বাঁ দিকেরটা আমি দেখাচ্ছি না, ওই যে অবজেক্ট স্ন্যাপ মার্কার, কারণ আমরা এখন অবজেক্ট স্ন্যাপ সম্বন্ধে বলিনি। এই মার্কারটা দেখিয়ে তোদেরকে কোনো লাভ নেই, আমি অবজেক্ট স্ন্যাপটা বলবো, ঠিক আছে, তারপর ওই মার্কারটা দেখাচ্ছি বাঁ দিকেরটা। তাহলে ওইটা আমরা একটা সাইজ দেখতে পেলাম। আচ্ছা এবার আমি আসছি কিছু কিছু অটোক্যাডে, যেমন অটোক্যাড 2010, অটোক্যাড 2014, এইসব অটোক্যাডটা খুললে এই যে কালো উইন্ডোটা যে আছে না, এই যে কালো উইন্ডো, এই যে দেখ বাই ডিফল্ট দেখ কালো, পুরোটাই কালো, কালোর মধ্যে আমরা যে ড্রয়িংটা করছি সেটা সাদা। তোর কি মনে হয় প্রিন্ট আউটের সময়ও কি এরকমই আসবে, গোটা পেজটা কালো আর ড্রয়িংগুলো সাদা? কার কি মনে হয় কি হতে পারে? না স্যার না, উল্টা হয়ে যাবে। উল্টো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা কেউ আমাকে বলুক তো, তাহলে ড্রয়িংয়ে যখন প্রিন্ট আউট বার করবো সেটা যদি উল্টো হয়ে যায়, তাহলে আমরা ড্রয়িং করার সময় এটা কেন কালো আর সাদার মধ্যে হয়? ব্যাকগ্রাউন্ডটা কেন কালো রাখি আর সামনেটা কেন সাদা? কারো চোখে যাতে প্রবলেম না হয়। হ্যাঁ অবভিয়াসলি চোখে যাতে প্রবলেম না হয়, তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কালোর জায়গায় তুই অন্য কালারও করে দিতে পারিস। দেখ প্রথমে আমি একটা কথা বলে দিই, তুই কালো রাখলি, সাদাতে ড্রয়িং করলি, প্রিন্ট আউট করলি, ঠিক আছে। নর্মালি ব্যাকগ্রাউন্ডটা যখন কালো আছে অটোমেটিকলি তুই যখন প্রিন্ট করবি ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে, আর সাদা কালার যেটা তুই ড্রয়িং মেরেছি ওটা কালো হয়ে যাবে। এবার বাদবাকি ভেতরে যা কালার দিচ্ছিস, ধর রেড দিচ্ছিস, গ্রিন দিচ্ছিস, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, শুধু এইটা কিন্তু ফ্লিপ হয়ে যাবে। কিন্তু তুই যদি ব্যাকগ্রাউন্ডটাকে করে দিও নীল কি লাল, তুই যখন প্রিন্ট আউট করবি তখন ওই নীল লালই বেরাবে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল থাকে যেন, আমি চেঞ্জ করতে দেখাচ্ছি মানে এবার তোরা এরকম রং বেরঙ্গি সার্কাসের টাইপের ড্রয়িং বানাস না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করা দেখিয়ে দিচ্ছি, কিন্তু প্রিন্ট যখন করবি তখন কিন্তু চেঞ্জই হবে। একমাত্র কালোই যদি থাকে তবেই কিন্তু সাদা আসবে, আর যে লাইনটা সাদা ড্র করবি সেটা কালো হয়ে যাবে, এটা নর্মালি। এবার তোর যে কালারের ধর রেড কালারের একটা লাইন ড্র করলি সেটা প্রিন্টের সময় রেডই আসবে, ইয়েলো কালারের একটা ড্রয়িং করি সেটা প্রিন্টের সময় ইয়েলোই আসবে, ঠিক আছে। তো দেখ কীভাবে চেঞ্জ করা হয় কালারটা।
রাইট ক্লিক মারলি, অপশানসে গেলি, তো এই লাস্টের দিকের মারছে, লাস্টের দিকে এই যে ড্রাফটিং অপশানের মধ্যে এই যে কালার বলে একটা অপশান আছে, এই যে কালার বলে এই অপশানটা আছে, কালার বলে এই অপশানটা দেখতে পাচ্ছিস আশা করি। এই কালার অপশান খুললে এরকম একটা মেনু খুলে যাবে। এই ডান দিকে অন্য কোনো জায়গায় কিন্তু এখানে সিলেক্ট মারবো না, হ্যাঁ, অন্য কোনো জায়গায় সিলেক্ট মেরে দিলে কেস হয়ে যাবে, কিন্তু আমি বারবার বলছি, তো পেজ সেট আপ পুরো গন্ডগোল করে হয়ে যাবে। অন্য কোথাও সিলেক্ট মারবো না, কালার আমার নর্মালি ইচ্ছা যে কালার চেঞ্জ করবো, তাহলে আমি এখানে কালারে যাব, নিচে অনেকগুলো কালার আছে, বা তুই সিলেক্ট করে যে কোনো ধরনের কালার লাগিয়ে দিতে পারিস। দিয়ে ধর সাপোজ আমি ইয়েলো মারলাম, ইয়েলো মেরে আমি অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ মারলাম, অ্যাপ্লাই মারলাম, কি হলো, এলো না কেন? দাঁড়া, জাস্ট হোল্ড অন। আমি কি তো ফিক্সড করে রেখেছি, কালার তো ঠিকই আছে। প্লট প্রিভিউ তো করতে হবে। দেখ, যদি অটোক্যাডটা অফ হয়ে যায় আমাকে অন করতে সময় লাগবে, হ্যাঁ, আমি আগেই বলে দিলাম। না, হচ্ছে না। আচ্ছা, এই অপশানটা আমি পরের দিন দেখাচ্ছি। দরকার নেই, ঝামেলা হয়ে যাবে তখন, আমি আর করাতে পারবো না। কালার অপশানটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে, কালার অপশানটা আমি পরে দেখাচ্ছি। ওইটা উল্টো করে দিয়ে তখন আমি ঝামেলায় পড়ে যাব, আমি আর করতে পারবো না। যাই হোক, কালার অপশানটা আমি পরের দিন দেখাচ্ছি, ঠিক আছে। কালারের অপশানটা এইখানেই আছে, এখান থেকেই আমাদের কালার অপশানটা চেঞ্জ করা যায়, ওটা আমি পরে আসছি। এইখান থেকে করলে হবে, কিন্তু এইখান থেকে করব, ঝামেলা হয়ে যাবে। ওটা আমি পরের দিন দেখাচ্ছি, ঠিক আছে। কালার অপশানটা কীভাবে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব সেটা আমি পরের দেখাচ্ছি, ওখান থেকে আমাদের চেঞ্জ করা যাবে, ঠিক আছে। আরেকটা অপশান আছে, কিন্তু এইখান থেকে চেঞ্জ করলে আমি আগেই একটা জিনিস বলে দিই, তোদের কিন্তু ফাইলটা করাপ্টেড হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যে ডিসপ্লেতে গিয়ে এই যে কালার অপশানে গিয়ে যদি তোরা চেঞ্জ করিস এখান থেকে কালার আর ফন্টটা, তাহলে কিন্তু ফাইল করাপ্ট হয়ে যাওয়ার একটা ইয়ে থাকে, এটা আমার যতদূর ধারণা। তো এখান থেকেও তোরা করতে পারিস, এখানেও সেই একই অপশানটাই আছে, উইন্ডো কালার বলে অপশানটাতে আছে, 2D মডেল স্পেসে থাকবে, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড কথাটা অবশ্যই থাকবে। দিয়ে এখান থেকে ব্ল্যাকে গিয়ে তুই ধর ইয়েলো করলি, ইয়েলো কালার অ্যাপ্লাই করে দিলি, তোর অ্যাপ্লাই হয়ে গেল। ওকে মারবো, আচ্ছা মেরে দিই, ব্যাস হ্যাং হয়ে গেল। যারা করছিস একবার করে দেখে নে, যারা করছিস একবার করে দেখে নে। আচ্ছা, আমি 1 মিনিট সময় নিলাম, সেটা হচ্ছে দেখি তো কে কি করছে, আদৌ কেউ করছে কিনা আর কি। অপূর্ব বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। দেখতে পেয়েছি, হ্যাঁ অভিজিৎ দেখা যাচ্ছে। ঠিক আছে, অপশানসগুলো সেট করে রাখিস। আচ্ছা যাই হোক, কালারের অপশানটার ডিটেলসটা আমরা পরের দিন আসবো, ঠিক আছে, কারণ ওই জায়গাটায় আমার একটু ইয়ে আছে। ফার্স্টে আমি ওখানে যদি সেটিংসটা গন্ডগোল হয়ে যায় আমার ফাইলটা ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা অপশানে গিয়ে ওখানে আমরা কালার
আমি আরেকবার একটু ট্রাই করে দেখছি ওই জায়গাটায় হবে কিনা আরেকবার। ড্রাফটিংয়ে গিয়ে কালারে যদি যাই, মডেলে গিয়ে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড করলে হবে ওটা। ঠিক আছে, পরের দিন আমি বলছি, এটা আমাকে একটু দেখতে হবে। আজকে অফিসে গিয়ে একবার দেখবো এটা ট্রাই করে। দেখছিস চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এটা আমি পরের দিন দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট যে কি বলে ইম্পর্টেন্ট একটা মোড, এতগুলো সেটিংস হয়ে গেল, লাস্ট সেটিংসটা আজকের ক্লাসের মতন মধ্যে, সেটা হচ্ছে কি না অবজেক্ট স্ন্যাপ। সেটিংসটা না কি বলে অপশানটার নাম হচ্ছে, মোডটার নাম হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। নিচে আছে এই যে নিচটাতে, এখানে অবজেক্ট স্ন্যাপ বলে এই অপশানটা আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে মানে আমি আজকে যে যে জিনিসগুলো দেখালাম, ড্রয়িং ইনস্টল, অটোক্যাড ইনস্টল করার পর ফার্স্টে এই সেটিংসগুলো করে নিতে হবে। ঠিক আছে, তো অবজেক্ট স্ন্যাপ, এই অবজেক্ট স্ন্যাপ অপশানটার কাজটা কি দেখ। আমি উদাহরণস্বরূপ অবজেক্ট স্ন্যাপটাকে অফ করে দিলাম। একটা ধর সাপোজ আমার এরকম একটা লাইন আছে, সাপোজ এরকম একটা লাইন আছে, স্ট্রেট লাইনটা কি করে এলো সেই মোডগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা সেটিংস নিয়ে আলোচনা করছি। সাপোজ এরকম একটা লাইন আছে আমার, এই লাইন থেকে আমি একটা ত্রিভুজ আঁকতে চাইছি। তাহলে আমি আবার লাইন নিলাম, একদম এই কর্নারে গেলাম, দিয়ে এইখান থেকে স্ট্রেটটা অফ করে দিই, এরকম একটা লাইন নিলাম। ঠিক আছে, আবার এইখান থেকে এইখানে গেলাম, ক্লিক করলাম, এইখান থেকে এরকম একটা লাইন নিলাম। সাপোজ তোরা নেটে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছিস, এরকম একটা লাইন নিলাম। আবার ধর সাপোজ মিডিল পোর্শন থেকে ধর এরকম জায়গা মিডিল। দেখ আমি কারসারটা নিয়ে যাচ্ছি, কম্পিউটার আমাকে কোনো সাজেস্টই করছে না যে তুমি কোথায় আসছো। কম্পিউটার আমাকে কোনো ধরনের সাজেস্ট করছে না। আমি ধর সাপোজ মিডিলেই নিয়ে গেলাম, সাপোজ দিয়ে আমি একটা ওইখানে নিয়ে গিয়ে জয়েন করলাম, এরকম একটা ত্রিভুজ আঁকলাম আমি অনেক কষ্টে, লাইন কমেন্ট ব্যবহার করে। কম্পিউটার যেখানে আমাকে কোনো ধরনের সাহায্য করলো না, কোনো ধরনের হেল্প করলো না, মানে অটোক্যাড উইন্ডো আর কি। তো যদি আমরা এটা জুম করি, দেখ জুম করলে কি দেখতে পাচ্ছিস তোরা? ক্লিক কি হয়েছে ঠিক জায়গায়? ক্লিক কি হয়েছে? কি মনে হচ্ছে? দেখ জুম ক্লিক হয়নি। আচ্ছা ওপরটা যাই, ওপরটাই গেলে এটাও ক্লিক হয়নি ঠিকঠাক, এটাও ক্লিক হয়নি ঠিকঠাক। আবার রাইট সাইডে যাই, এটাও ঠিক হয়নি ক্লিক ঠিকঠাক। আবার সেন্টারে যাই, এটা তো লাগেইনি, আবার সেন্টার পয়েন্টটা তো নাও হতে পারে। তো এরকম একটা গল্প। যদি তুই অবজেক্ট স্ন্যাপটাকে অন করে ড্রয়িং করিস, অবজেক্ট স্ন্যাপটাকে অন করে ধর সাপোজ একটা লাইন ড্র করলি, তারপরে অবজেক্ট স্ন্যাপটা আছে, তুই আস্তে আস্তে যাচ্ছিস একদম কর্নারে, অটোমেটিকলি কম্পিউটার তোকে দেখাচ্ছে যে তুমি কি এন্ড পয়েন্টে এসেছো বা এন্ড পয়েন্ট থেকে কি ড্রয়িং করতে চাও। এটা অটোক্যাড উইন্ডো বলছে। দেখ আমি যতগুলো জিনিস বলছি এগুলো আমাদের নর্মালি অটোক্যাড করতে করতে যতগুলো আমার এক্সপিরিয়েন্স করে আমি যে জিনিসগুলো বলছি এগুলো আমার এক্সপিরিয়েন্সের থেকে এসছে এইগুলো। তার মানে এই নয়, এই যে ধর আমি যে ভাব দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি যে কম্পিউটার তোকে জিজ্ঞেস করছে, এটা কিন্তু বেঙ্গলি ভার্সনে আমরা যেহেতু পুরো আমাদের অটোক্যাডটাকে আমরা পুরো ডেসক্রাইব করব, সেহেতু এটা কি বলতো একটা ভাব, মানে আমি নিজে ফিল করি যে অটোক্যাড তোদেরকে এই হিসাবে বলতে চাইছে। তো যাই হোক, তো আমরা যখনই একটা এন্ড পয়েন্টে যাচ্ছি তখন অটোক্যাড অটোমেটিকলি দেখিয়ে দিচ্ছে তুমি এন্ড পয়েন্টের কাছাকাছি এসছো। তার মানে কি এন্ড পয়েন্ট থেকে ড্রয়িং করতে চাইছো। এবার তুই শর্ট করে ক্লিক করলি, যখনই তোর এন্ড পয়েন্ট দেখালো, ক্লিক করে উপরের দিকে তুই নিয়ে চলে গেলি একটা লাইনকে। আবার ওখান থেকে লাইনটা তুই এখানে এন্ড পয়েন্টে গিয়ে তুই নিয়ে চলে গেলি। আবার ধর সাপোজ আরেকটা লাইন কি কোথা থেকে ড্র করেছিলাম, এখানে কোনখান থেকে ড্র করেছিলাম, এখানে মিডিল থেকে। হ্যাঁ ঠিক আছে, চলো আমি লাইনটা নিলাম, মাঝখানের কাছাকাছি গেলাম। দেখো ওইখানে একটা ত্রিভুজ আকৃতির দেখাচ্ছে, দিয়ে দেখাচ্ছে বলে মিড পয়েন্ট বলে দেখাচ্ছে। তাহলে মিড পয়েন্টে ক্লিক করলাম, দিয়ে আমি ওখানে গিয়ে ওখানে দুটো এন্ড পয়েন্ট এসছে, দুটো লাইনেরই এন্ড পয়েন্ট এসছে, এন্ড পয়েন্টে ক্লিক করলাম। এবার দেখ মনে হচ্ছে যে এইটা তো স্যার পাশের ত্রিভুজটার মতনও, কিন্তু সেম কেস ওইটাই। ঠিক আছে, কিন্তু জুম কর, দেখি, দেখ আমি অনেক জুম করে এসেছি, দেখ ফাটেনি। আচ্ছা জুম আউট করছি, এইখানে জুমে যাচ্ছি, এখানে জুমে যাচ্ছি, দেখ কোনো জুম ফাটেনি। ঠিক আছে, এইখানে জুমে যাচ্ছি, দেখ ঠিক আছে, এখানে জুমে যাচ্ছি, দেখ ঠিক আছে। আচ্ছা লাস্টের এই জায়গাটা জুমে যাচ্ছি, দেখ ঠিক আছে। মানে অবজেক্ট স্ন্যাপ কথাটার মানে বুঝতে হবে।
তোকে অবজেক্টের স্ন্যাপ কথাটা মানে হচ্ছে কোন পার্টিকুলারলি কোনো একটা অংশের স্ন্যাপ তোকে দিবে, তোকে কম্পিউটার, তোকে অটোক্যাড তোকে বলবে যে তুমি মনে হয় এই জায়গায় আসতে চাইছো, তুমি মনে হয় এই জায়গায় আসতে চাইছো, দ্যাটস দ্য অবজেক্ট স্ন্যাপ। ঠিক আছে, তো অবজেক্ট স্ন্যাপের যে অপশানগুলো আছে সেগুলো আমরা পাবো কি করে? অবজেক্ট স্ন্যাপে অল অপশান কিন্তু অন রাখতে হবে। অবজেক্ট স্ন্যাপ এই নিচে দেখতে পাবো, আমি মার্ক করে রাখছি, এই জায়গাটাতে আছে অবজেক্ট স্ন্যাপটা, খেয়াল করিস একটু, অবজেক্ট স্ন্যাপটা এই জায়গাটাতে আছে, অবজেক্ট স্ন্যাপটা। তো এখানে আমরা অবজেক্ট স্ন্যাপের শর্টকাটটা কি আছে তোরা বলবি, আমি বলবো না, কি দেখতে পাওয়া যাচ্ছে অবজেক্ট স্ন্যাপের শর্টকাটটা? F3 আচ্ছা, কি তাহলে কি শুধু কিবোর্ডে F3 মারলেই হয়ে যাবে? না, ফাংশন দিয়ে দিতে হবে। ফাংশন কিটা আর F3 মারলাম, দিলে আমার অবজেক্ট স্ন্যাপটা অন হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, অবজেক্ট স্ন্যাপ অন অফ এটা তুই কমেন্ট বক্সে খেয়াল করতে পারবি যে অন হলো না অফ হলো। এবার তোর অল সেটিংসটা কিভাবে অন করবি? অবজেক্ট স্ন্যাপের মধ্যে তো অনেকগুলো অপশানস আছে, রাইট ক্লিক অন অবজেক্ট স্ন্যাপ, হ্যাঁ, রাইট ক্লিক অন অবজেক্ট স্ন্যাপ। তাহলে ফার্স্টে রাইট ক্লিক অবজেক্ট স্ন্যাপে করলি, দিয়ে সেখান দিয়ে সেটিংস অপশানে গেলি, সেটিংস অপশানে গেলে একটা মেনু খুলে যাবে, একটা এরকম টাইপের মেনু খুলে যাবে। এই মেনুতে সিলেক্ট অল করে রাখতে হবে, এই মেনুটাতে আমাদের সিলেক্ট অল করে রাখতে হবে, এই মেনুটাতে আমাদের সিলেক্ট অল করে রাখতে হবে, তবে আমাদের অবজেক্ট স্ন্যাপের মোডের সমস্ত ইয়েগুলো, কারসারগুলো বা সমস্ত ইয়েগুলো, যেমন ধর এখানে এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, সব কিছু, ধর সার্কেল আঁকলি, সার্কেলের সেন্টারটা কোথায় আছে সব কিছু ওখানে দেখা যাবে। ঠিক আছে, কোঅর্ডিনেট, ট্যানজেন্ট, সমস্ত কিছু তুই নিয়ারেস্ট সব কিছু এখানে তুই পাবিস, তাই সবগুলোকেই অন করে রেখে দেবো। ঠিক আছে, এটা গেল অবজেক্ট স্ন্যাপের কাজ। আর লাস্ট যে অপশানটা আজকের, সেই অপশানটার নাম হচ্ছে অর্থ মোড। তো অর্থ মোডটা অন বা অফ করে রাখার ব্যাপারটা করতে নেই, মানে ধর সাপোজ আমি তোকে বলতে পারি না যে অটোক্যাড খোলার পর তুই অর্থ মোডটা অন করে দে, বা অটোক্যাড খোলার পর অর্থ মোডটা অফ করে দে, এরকম আমি তোকে বলতে পারি না। বাদবাকি সবগুলোরই সেটিংস যেমন দেখালাম যে প্রপার এইটা করে রাখলে এটা হবে, এটা করে রাখলে এটা হবে। অর্থ মোডটা এরকম কেস নেই, অর্থ মোডটা হচ্ছে তোর ড্রয়িং অনুযায়ী, তোর প্যারালাল আর পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার প্যারালাল যদি ড্রয়িং করিস, মানে হরাইজেন্টালি আর ভার্টিক্যালি, যেটা আমরা প্যারালাল পারপেন্ডিকুলার বলি, এটা যদি ড্রয়িং করিস তাহলে তোর অর্থ মোডটা অন রাখতে হবে। আর যদি তুই অ্যাঙ্গুলার ড্রয়িং করিস তাহলে তোকে অর্থ মোডটা অফ রাখতে হবে। এটা ফার্স্টে বুঝে নে, এটাই হচ্ছে অর্থ মোডের কাজ। অর্থ মোডটা দেখ, তার ঠিক পাশেই আছে অর্থ মোড, এখানে একটা এরকম এল টাইপের একটা চিহ্ন আছে অর্থ মোড, যার শর্টকাট হচ্ছে F8। ঠিক আছে, অর্থ মোডটার শর্টকাট হচ্ছে ওখানে F8। এই মোডটা তোকে অন বা অফ সেটা তোর ড্রয়িং অনুযায়ী তোকে সেটিংসটা বানিয়ে রাখতে হবে, সেটা তোর ড্রয়িং অনুযায়ী তোর সেটিংসটা বানিয়ে রাখতে হবে অর্থ মোডটা। যেমন আমি উদাহরণ দিচ্ছি, অর্থ মোডটা অন করলাম, এই যে অর্থ মোড অন বলে লেখা হলো অন। এবার ধর সাপোজ আমি একটা লাইন নিলাম, লাইন এক জায়গা থেকে আমি অন্য জায়গায় ক্লিক করছি, দেখ আমি মাউসটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি কিন্তু লাইনটাও স্ট্রেটই ড্রয়িং হচ্ছে। ঠিক আছে, এই যে দেখ ক্লিক করলাম, দেখ লাইন স্ট্রেটই ড্রয়িং হলো। আবার মাউসটাকে নিচের দিকে আসছি, একটু অ্যাঙ্গেলে রাখছি কিন্তু লাইনও স্ট্রেটই ড্রয়িং হচ্ছে, কোনো অ্যাঙ্গেলের কোনো গল্প নেই। এবার অর্থ মোডটা অফ করে রাখছি, এবার অর্থ মোডটা অফ করার পর এবার মাউসটা আমি যেখান থেকে যেদিকে নিয়ে যাব লাইনটা সেদিকেই ড্র হবে অ্যাঙ্গুলারলি। ঠিক আছে, হয় অর্থ মোডটা অন করলে হরাইজন্টাল ভার্টিক্যালি ড্র হবে, আর না হলে অ্যাঙ্গুলারলি ড্র হবে। তো এটাই গেল আমাদের প্রথম ক্লাসের আমাদের সেটিংস, যেটা আমাদের প্রথমে আমাদের অটোক্যাডটা ইনস্টল করার পর আমাদের ফার্স্টে এই সেটিংসগুলোই করে রাখতে হয়, যেটা ধরে আমরা ইয়ে করব। তারপর আমাদের আরও দুটো যে সেটিংস রয়েছে সেই সেটিংসগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এমবি সেটআপের একটা সেটিংস, মানে পেজটা কিভাবে আমরা মিলিমিটারে সেট করব, কি মিটারে সেট করব, কি ফুটে সেট করব, এই গল্পগুলো আমরা একটা ক্লাসে আলোচনা করব। এমবি সেটআপের সেটিংসটা আমরা লাস্টে আলোচনা করব, যেখানে আমরা স্কেল সম্বন্ধে জানবো। এই সেটআপটা, এটা আমাদের একটা ক্লাস থাকবে, ওটা অনেকটা লাস্টের দিকে থাকবে। এটা একটা সেটআপ থাকবে, আর আরেকটা সেটআপ থাকবে ওই যে উপরে দেখ একটা বারে অনেকগুলো ডেসক্রিপশান দেখতে পাচ্ছিস, ওর যে সেটিংসগুলো, ওর মধ্যে যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আছে সেটা আমরা পরের দিন আলোচনা করব। উপরে যেমন আছে দেখ, তোরা দেখতে পাচ্ছিস ফাইল আছে, এডিট আছে, ভিউ আছে, ইনসার্ট আছে, ফরম্যাট আছে, টুলস আছে, ড্র আছে, ডাইমেনশন আছে, মডিফাই আছে। ঠিক আছে, এইখানে অনেকগুলো সেটিংস আছে, এইগুলো নিয়ে আমরা পরের ক্লাসে দিয়ে আলোচনা করব, যেখানে মেনলি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডাইমেনশন টুলবার, ডাইমেনশন মডিফাই, এই জিনিসগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করছি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোরা প্রথম থেকে যদি এই ড্রয়িংটা বানাতে চাস, এমবি সেটআপের একটা ফাইল, সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে, আমাদের টেলিগ্রামের নতুন একটা গ্রুপ আছে, একটা কমিউনিটি গ্রুপ, একটা নিউজের গ্রুপ। হ্যাঁ বল।
সেটিং গুলো এবার সেভ করব কি করে? কেটে দিলে কি সেভ থেকে যাবে? সেভ অটোমেটিকলি, তুই এবার ফাইলে গিয়ে সেভ মারলেই তুই আজকে যে সেটিংসটা করেছিস এই সেটিংসেই তোর কাজ হবে। ঠিক আছে, আজকে যে তুই সেটিংসটা করেছিস এই সেটিংসে কাজ হবে। তবে তুই পরের দিন যখন অটোক্যাড খুলবি তখন অটোক্যাড 2013 ওই আইকনটাই খুলবি না, আজকে যে তুই যে ফাইল নামে তুই সেট করলি সেই ফাইল নাম থেকে তোকে খুলতে হবে, তবেই হবে। কিন্তু বারবার একটা কথা বলছি, তো তোদের অনেকেই কি করে অটোক্যাড লোড করার পর প্রথমে অটোক্যাড লোড করলো, দিয়ে সেভ করে রাখলো, পরের দিন অটোক্যাড খুলছে ওই ডেস্কটপের ওই অটোক্যাড 2013 আইকনটাকেই ক্লিক করে খুলছে। না, সেরকমভাবে খুলবো না, আমরা খুলবো ওই ফাইলটা যে নামে আমি সেভ করেছি ওই ফাইলটা, কারণ ওই ফাইলটার মধ্যেই তো আমি সমস্ত সেটিংসগুলো করে রেখেছি, তাহলে ওই ফাইলটাকে আমাকে খুলতে হবে। তো ফাইলটা ডেস্কটপে করে রাখিস, তুই ওই ডেস্কটপের ওই ফাইলটাকে খুলিস বারবার, দিলেই হল। ঠিক আছে, তো পরের দিন আমরা ওই মেনু বারগুলো সম্বন্ধে আলোচনা করব, ওই মেনু বারের যে যে ডেসক্রিপশানগুলো আছে। আজকে আমরা নর্মালি একটা অটোক্যাডের সেটিংস নিয়ে আলোচনা করলাম। অটোক্যাড তোকে হয় পারচেস করতে হবে, যাই হোক লোড করতে হবে আর কি, সেটা আমি এখন অনলাইনে বলতে পারি না। তো তোকে অটোক্যাড লোড করার পর যে সেটিংসগুলো সেটা আমরা দেখলাম। তো ফার্স্টে আমাদের অটোক্যাড ক্লাসিক্স নিয়ে আমরা আলোচনা করছি। এই ক্লাসিক্সের সমস্ত ধরনের সেটিংসগুলো তোরা একটু ভালো করে সেটআপগুলো করে ওটা সেভ করে রাখিস, অবভিয়াসলি ওটা সেভ করে রাখিস, এবং এই ফাইলগুলো থেকেই যেন পরবর্তী ক্ষেত্রে অন হয়। আচ্ছা, এবার বল কার কি কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় কার কি কোয়ারিজ আছে, কোশ্চেন আছে, এবার আমাকে জিজ্ঞেস করতে পারিস। স্যার লাস্টে যে টুলবার গুলো করলে না ফার্স্টে। হ্যাঁ বল। হ্যালো স্যার। হ্যাঁ শুনছি, বল রাহুল। স্যার আপনি যে প্রপার্টিজ যে টুলবারটা বের করছেন ওটা কিভাবে করলেন একটু বলতে পারবেন? মানে এই যে ছকটা একদম একদম এই সাইডে বড় ছকটা, এই যে বড় ছকটা, তো এটা হচ্ছে যেটা জেনারেল বুঝতে পেরেছি। এটা কি করে এলো না, এটা তুই একটা ধর সাপোজ কোন একটা লাইন ড্র করলি, লাইন ড্র করলি, লাইন ড্র করার পর ওই লাইনটা সিলেক্ট করলি, ওই লাইনটা সিলেক্ট করার পর যে কোনো একটা তোর ব্লু জায়গাতে গিয়ে তুই রাইট ক্লিক করলি, রাইট ক্লিক করলে নিচে এই যে প্রপার্টিজ অপশানটা চলে আসবে, এই প্রপার্টিজটা ক্লিক করলেই তোর ওই প্রপার্টিজের ওই মেনুটা চলে আসবে। হ্যালো স্যার। হ্যাঁ বল রাহুল, বল কি বললেন? ওটা করে রাইট ক্লিক করবো? রাইট ক্লিক করবো তো? হ্যাঁ রাইট ক্লিক করবি। আচ্ছা আচ্ছা, প্রপার্টিজ অপশন, ঠিক আছে। আর কারো কোনো বক্তব্য? অনির্বাণ, অভিজিৎ? আচ্ছা বলছি এইদিকে টুলবারটা কিভাবে আনলেন? কোনটা এদিকের বলতে? প্রপার্টিজের পরে যেটা আছে একদম প্রপার্টিজের পরে এই যে যতগুলো আছে না, এই যে ডাইমেনশন, মডিফাই, ড্র, এই যে যতগুলো আছে এগুলো সব তুই স্ট্যান্ডার্ড টুলবারের কোণে গিয়ে রাইট ক্লিক মারলেই তোর একটা মেনু চলে আসবে। এই মেনুতে তোর যেগুলো লাগবে সেগুলো আমি স্ক্রল করলাম কিন্তু আসছিল না স্যার। তোর তাহলে ইয়ে মোড অন করা আছে। আমি এটা করলাম, এটা করলি তাও আসছে না? হ্যাঁ এইগুলো আসছে, কিন্তু এটা থেকে যখন টেনে বার করছি টুলটাকে তখন হচ্ছে না। কেন হবে না? দেখ আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, তোর কি হয়ে গেছে দেখ, খেয়াল কর। তুই এই যে ডাইমেনশনটা আমি ধর সাপোজ এই যে ডাইমেনশন টুলবারটা, এই ডাইমেনশনটা ধর তুই যখন অফ করেছিস তখন এরকম ধর হয়তো কোনো একটা কোণে ছিল, কোণে ঢুকিয়ে দিলাম, দেখ দেখতে পাচ্ছিস তো কোণে ঢুকে গেছে ডান দিকটাতে, দেখতে পাচ্ছিস এই যে কোণটাতে আছে। হ্যাঁ তুই যখন মালটাকে অফ করেছিলি তখন ওরকম একটা হয়তো কোণে ছিল, এরকম একটা কোণের দিকে আছে, নিশ্চয়ই কোণের দিকেই আছে মালটা কোথাও না কোথাও। তুই আবার ধর সেটাকে রাইট ক্লিক করে যখন ডাইমেনশনটা অন করবি ওই কোণেই থাকবে, ওই কোণ থেকে তোকে টেনে আনতে হবে, কোনো না কোনো একটা কর্নারে আছে তোর অটোক্যাডের উইন্ডোর মধ্যে। যদি তোর রাইট হয়ে যায় তাহলে কোনো না কোনো একটা কর্নারের মধ্যে আছেই তোর, তুই একটু খুঁজে দেখ, কোনো না কোনো জায়গাতে আছেই, অটোক্যাডের ওই উইন্ডোটার মধ্যেই কোথাও না কোথাও আছে। ওটাকে অন অফ করে করে দেখ, পার্থক্য করে, ওখানেই কোথাও না কোথাও আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের সেটিংসগুলো আমরা এই পর্যন্তই রাখলাম, যেখানে আমরা ড্রাফটিং ক্লাসিক্স মোডে ইয়ে করলাম। আর কোনো প্রশ্ন থাকলে বল। সৌগত, তোরা তো অনেক শিখে গেছি ড্রয়িং, কি সেটিং দেখবি?
না না না, এটা কে বললো যে অনেক কিছু শিখে গেছি? না না বলছি আর কি। আচ্ছা যাই হোক, আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল আজ নতুন করা হয়েছে, সবাই জয়েন হয়ে যাস। দুটো আছে, একটা কমিউনিটি, একটা হচ্ছে নিউজ। কমিউনিটির মধ্যে আমাদের স্টুডেন্টরাই থাকবে, আর নিউজের মধ্যে সমস্ত স্টুডেন্টরাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ওখানে আমরা কমিউনিটির মধ্যে আমরা অটোক্যাডের একটা মেন ফাইল, যেটাতে আমরা মিটারে ড্রয়িং করি, এই ফাইলটা আমি পাঠিয়ে দেবো। এই ফাইলটা যাতে সবাই খুলে এটাতে ড্রয়িং করতে পারে। আর এই যে লিঙ্কটা মিটার, দিবেন? হ্যাঁ না পাঠিয়ে দেবো, এই ফাইলটা, অরিজিনাল ফাইলটা ওখানে পাঠিয়ে দেবো। আর ওখানে না, টেলিগ্রামে জয়েনের লিঙ্কটা দিবেন? হ্যাঁ জয়েনের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আমার করা হয়ে গেছে, আমি দিইনি তো। আর ওখানে আমাদের টেলিগ্রাম, ওখানে আমরা এই লিঙ্কটা দেবো। তো এইটার যে মিটারের যে সেট আপটা, পেজ সেট আপ, সেটা আমরা লাস্টে দেখাবো। ওটা আমি এখন দেখাবো না, ওটা লাস্টে দেখাবো, সবার লাস্টে, ঠিক আছে? তো আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি, ঠিক আছে? চল বাই।